নৈতিকতা যেহেতু মোরালিটি, এটার অনেক প্রশ্ন আপনি পাবেন। বেসিক্যালি ধরেন 2-3টা প্রশ্ন পাবেন যেটা আপনি হুবহু কোথায় পড়বেন না, মানে আপনার ওভারঅল নৈতিকতা নিয়ে যদি জানাশোনা থাকে তাহলে ওইটা ধারণার উপর হচ্ছে আপনি আনসার করতে পারবেন। তো আমরা হচ্ছে আজকে এই প্রথম যে ক্লাসটি আছে এখানে এই যে ফিলোসফি এর মৌলিক এবং একাডেমিক কিছু ধারণা এবং হচ্ছে নীতিবিদ্যা নৈতিকতার গুরুত্বপূর্ণ যে দার্শনিক যারা ছিল এটা, তো এটা যেহেতু একটা ক্যাটাগরির মধ্যে আমরা নিয়ে আসছি, এই ক্যাটাগরিটা অনেক বড়। তো আমি হচ্ছে আজকে অল্প কিছু ক্যাটাগরি বাদ থাকবে। কিছু ক্যাটাগরি হচ্ছে আমরা পরবর্তী লেকচার শিটে বা হচ্ছে পরবর্তী ক্লাসে দেখিয়ে দেবো। আজকে মোটা দেখে হচ্ছে আমরা মানে বেশিটা কভার করে ফেলবো, আর অল্প একটু বাকি থাকবে যেটা আমরা পরবর্তী ক্লাসে পড়বো। তো এখন আসি আসলে এই যে ফিলসফি বিষয়টা, তো এই যে ইথিক্সের মধ্যে এখানে দুইটা জিনিস, একটা হচ্ছে নৈতিকতা আর একটা হচ্ছে সুশাসন। আমরা আজকে নৈতিকতাটা বেশি ফোকাস দিব এবং নৈতিকতা বিষয়টাই আসলে বুঝার বিষয়। আমার পরবর্তীতে সুশাসন যেটা আছে, আমার ভ্যালুস যেটা আছে, ওটা বুঝার বেশি কিছু নাই। আপনি হচ্ছে স্লাইড দেখলে বা শিট দেখলে এমনি পারবেন। তবে এটাতে অনেক কিছু বুঝার আছে। এখন হচ্ছে এই যে নৈতিকতার বিষয়টার একটা ব্যাকগ্রাউন্ড, এটা হিস্ট্রিক্যাল অ্যানালাইসিস, এটা আসলে কোথায় কোথায় থেকে আসলো। তো আমরা যদি হচ্ছে প্রাচীনকালে দেখি, আসলে যখন অক্সফোর্ড বিশ্ববিদ্যালয় শুরু হয় তখন কিন্তু মাত্র 3টা বিষয় দিয়ে আসলে অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা শুরু হয় আমি যতদূর জানি। একটা হচ্ছে আপনার রিলিজিয়ন, ধর্ম। অক্সফোর্ড যখন শুরু হয় তখন আসলে বিদ্যায়তনিকভাবে সেখানে 3টা ডিপার্টমেন্ট ছিল। একটা হচ্ছে রিলিজিয়ন, আরেকটা হচ্ছে আমার যেটা ছিল সেটা হচ্ছে ল বা আইন, আরেকটা যেটা ছিল এটা হচ্ছে চিকিৎসা শাস্ত্র। তো অক্সফোর্ডে আসলে প্রাচীনকালে রিলিজিয়ন, ল, হেলথ, এই যে 3টা শাস্ত্র ইয়া দিয়ে শুরু হয়। পরবর্তীতে এই যে রিলিজিয়ন এবং ল, এই দুইটাকে আরো ব্যাখ্যা বিশ্লেষণ করার সাথে মধ্যযুগে আমরা দেখি যে অক্সফোর্ডে আরো কিছু বিষয় ইনক্লুড করা হয় যেটাকে আসলে ট্রিভিয়াম বলা হয়। ট্রিভিয়ামটা হচ্ছে এভাবে TRIVIUM। এই ট্রিভিয়ামের মধ্যে আসলে যেটা হয়েছে, এখানে 3টা বিষয়কে তখন মধ্যযুগে প্রাধান্য দিয়ে পড়ানো হয়। সেটা হচ্ছে বিশেষ করে যখন সোফিস্ট যেটা আছে গ্রিকে, তারা হচ্ছে সোসাইটির নৈতিকতা নিয়ে, তারপর হচ্ছে আমাদের কি করণীয়, আমাদের উচিত ঔচিত্যর জায়গা থেকে যখন সুফিস্টরা বিভিন্ন জায়গা থেকে লেখালেখি শুরু করে, তখন মধ্যযুগে দেখা যাচ্ছে যে তখন প্রাচীন যে গ্রিক, যে অ্যাথেন্স যে নগরী ছিল, তখনই আসলে এই ট্রিভিয়াম্পের মাধ্যমে আসলে এখানে 3টা বিষয় অক্সফোর্ডে গুরুত্ব দেওয়া হয়। একটা হচ্ছে আমার লজিক বা হচ্ছে যুক্তিবিদ্যা, যেটা হচ্ছে আজকে এই যে নৈতিকতা এই জায়গা থেকে আসে। তো একটা হচ্ছে লজিক, দ্বিতীয়ত যে বিষয়টা আসে সেটা হচ্ছে রেটরিক, RHETO। রেটরিক মানে হচ্ছে অলংকার শাস্ত্র। অলংকার শাস্ত্র আছে না, ওই যে বাগ্মিতা, মানে যারা কথা বলায় পটু, বক্তৃতা দেওয়া পটু, এই রেটরিক বিষয়টা অন্তর্ভুক্ত করা হয়। তৃতীয় আরেকটা যেটা বিষয় অন্তর্ভুক্ত করা হয় সেটা হচ্ছে গ্রামার। কলা অনুষদের যে গ্রামার আছে, যে ব্যাকরণ আছে, এই 3টা। তো এই যে লজিক, রেটরিক, গ্রামার, এই 3টাকে একত্রিতভাবে বলা হতো যে ট্রিভিয়াম। তো আমরা পরবর্তীতে দেখি যে আসলে এই যে তখনই আসলে লজিক বা যুক্তিবিদ্যা বা যে নৈতিকতার যে বিষয়টা, এটা আসলে বিদ্যায়তনিকভাবে মানে একাডেমিকলি এটা আলোচনাটা শুরু হয় অক্সফোর্ডের মাধ্যমে। তো এই জায়গায় যখন আলোচনাটা শুরু হয়, তার মানে হচ্ছে এই যে ফিলসফি বা দর্শনশাস্ত্র যেটা আছে, এটা একদম প্রাচীনকাল থেকে যেহেতু আলোচনাটা শুরু হয়, তো এটাতে আসলে কাজ কি? এটাতে কাজ হচ্ছে এই যে আমরা যে মানুষ, হিউম্যান হিসেবে যে আমরা যে সোসাইটিতে এক্সিস্ট করি মানুষ হিসেবে, তারপর যে এই যে পৃথিবী, বিশ্বের যে অস্তিত্ব, আমাদের হচ্ছে নীতি নৈতিকতা কি করণীয়, এই যে মৌলিক যে প্রশ্নগুলো আছে, এগুলো আসলে এই দর্শনশাস্ত্র অনুসন্ধান করা শুরু করে ফিলসফি, যারা দার্শনিক ছিল তখন। তো এই ফিলোসফির আসলে যে সেক্টর, 6টা শাখা আছে, গুরুত্বপূর্ণ 6টা শাখা। তো এই 6টা শাখার মধ্যে এটা একদম বেসিক পড়াশোনা, আপনারা হচ্ছে জাস্ট একটু শুনেন প্রথম 5-10 মিনিট। তো এই ফিলোসফি বা দর্শনশাস্ত্রের মোট 6টা শাখা বেসিকলি। একটা হচ্ছে অস্তিত্ববাদ বা যেটাকে মেটাফিজিক্স বলা হয়। অস্তিত্ববাদ বলতে হচ্ছে এই যে পৃথিবী, এই পৃথিবীর আসলে অস্তিত্ব, পৃথিবীটা কি, তারপর হচ্ছে মহাবিশ্বের জন্ম কিভাবে হয়েছে, তারপরে মানুষ, এই যে জীবিত মৃত এর মধ্যে পার্থক্য কি, এই যে প্রশ্নগুলো আছে, এটা হচ্ছে মেটাফিজিক্স বা অস্তিত্ববাদ যেটা আছে, এটা ফিলসফি বা দর্শনশাস্ত্রের একটা শাখায় এটা আলোচনা করা হইতে থাকে, অর্থাৎ পৃথিবী এবং মানুষের যে অস্তিত্ব। দ্বিতীয়ত হচ্ছে জ্ঞান তত্ত্ব বা হচ্ছে এপিস্টেমোলজি। তো ফিলসফির দ্বিতীয় শাখাটা হচ্ছে জ্ঞান তত্ত্ব বা এপিস্টেমোলজি। এটা হচ্ছে এই যে আমরা যা জানি বা জ্ঞান কি, আমরা হচ্ছে কিভাবে কোন কোন জিনিসটা সত্য, কোন জিনিসটা মিথ্যা,
তারপর হচ্ছে আমাদের যে বিশ্বাস, আমাদের যে উপলব্ধি, আমাদের যে আত্মবিশ্বাস, এগুলো আমরা আসলে এগুলোর উৎস কি, এগুলা আমাদের যে জ্ঞান এটা আসলে ভেরিফাইড জ্ঞান কিনা, আমাদের যে নলেজ এটার সোর্স কি, এই রিলেটেড যে প্রশ্ন বা জিজ্ঞাসা অর্থাৎ জ্ঞান, সেটা নিয়ে কাজ করে ফিলোসফির বা দর্শনশাস্ত্রের যে জ্ঞান তত্ত্ব বা এপিস্টেমোলজি আছে সেই শাখাটা। এগুলো আসলে পরীক্ষার জন্য গুরুত্বপূর্ণ না, আপনার বেসিক ডেভেলপমেন্টের জন্য, যাতে করে এই জায়গা থেকে বেসিক থেকে কোনো প্রশ্ন আসলে আপনি যেন আনসার করতে পারেন। ফিলোসফির তৃতীয় যে ক্ষেত্রটা ছিল সেটা হচ্ছে নীতিবিদ্যা বা হচ্ছে ইথিক্স। তাহলে ফিলোসফি একটা হচ্ছে মেটাফিজিক্স, পৃথিবীর অস্তিত্ব, মানুষের অস্তিত্ব, সবকিছুর অস্তিত্ব, জীবন মৃত। দ্বিতীয়ত হচ্ছে এপিস্টোমোলজি, মানে আমাদের জ্ঞান, আমাদের জানাশোনা, আমাদের জ্ঞানের যে সত্যতা, এটার সোর্স কি সেটা নিয়ে এপিস্টোমোলজি। তৃতীয়ত হচ্ছে এথিক্স। এথিক্স মানে হচ্ছে এই যে সমাজে বসবাসকারী যে মানুষ আছে, যে কমিউনিটি আছে, সোসাইটি আছে, তারা যে বসবাস করার ক্ষেত্রে সিদ্ধান্ত গ্রহণ করার ক্ষেত্রে কোনটা সঠিক, কোনটা বেঠিক, মানুষের জন্য কোনটা ভালো, কোনটা মন্দ, কোনটা ন্যায়, কোনটা হচ্ছে ইনজাস্টিস, এই বিষয়গুলো নিয়ে আলোচনা করে হচ্ছে দর্শনশাস্ত্রের যে নীতিবিদ্যা। তারপরে হচ্ছে চতুর্থ শাখাটা হচ্ছে যুক্তিবিদ্যা বা লজিক, মানে সঠিক যুক্তি ভ্রান্ত যুক্তির মধ্যে এগুলা নির্ণয়ন করতে সাহায্য করে এই শাখাটায় ফিলোসফির। তারপর হচ্ছে পলিটিক্যাল ফিলোসফি, রাজনৈতিক দর্শন, যেটা হচ্ছে একদম আধুনিক যুগে এসে অ্যাড হয়েছে, মানে আধুনিক রাষ্ট্র ব্যবস্থা যখন শুরু হয়। তো পলিটিক্যাল ফিলোসফি মূলত কাজ করে আসলে একটা রাষ্ট্রের যে সরকার ব্যবস্থা আছে, এই সরকারের সাথে অর্থাৎ স্টেটের সাথে স্টেটের যে জনগণ আছে, যে পিপল আছে, এই কানেকশনটা কীরকম হবে, কতটা নৈতিক হবে, সরকার কোন কোন জায়গায় বল প্রয়োগ করবে। আধুনিক যে রাষ্ট্র, এই রাষ্ট্র ব্যবস্থায় কিন্তু আসলে সরকারের যে হস্তক্ষেপ নাগরিকদের জীবনের উপর, এটা কিন্তু না করে, যে মোরাল পুলিশিং, তারপর হচ্ছে রাষ্ট্র কতটুকু ট্যাক্স আরোপ করবে, রাষ্ট্র হচ্ছে অ্যাবর্শন নিষিদ্ধের ক্ষেত্রে রাষ্ট্র কোনো হস্তক্ষেপ গ্রহণ করবে কিনা, মানুষের হিউম্যান যে সিদ্ধান্ত আছে সেই সিদ্ধান্ত রাষ্ট্র কোনো কিছু ইম্পোজ বা জোর করে আরোপ করতে পারবে কিনা, এই ধরনের নীতিগত ফিলসফিক্যাল যে ডিবেটগুলো, এটা পলিটিক্যাল ফিলসফিতে আলোচনা হয়। আর 6 নম্বর যেটা, সেটা হচ্ছে নান্দনিকতা বা হচ্ছে এই যে অ্যাস্থেটিক্স। অ্যাস্থেটিক্স বিষয়টা হচ্ছে এই যে আমাদের যে সৌন্দর্য বা সৃজনশীলতা, যে শিল্প, আর্ট, এগুলো নিয়ে হচ্ছে ফিলসফির যে শাখাটা কাজ করে, এটা হচ্ছে অ্যাস্থেটিক্স। তার মানে হচ্ছে ফিলসফি বা দর্শনশাস্ত্র হচ্ছে তার 6টা শাখায় বিভক্ত। এই 6টা শাখার মধ্যে হচ্ছে আমরা যেটা দেখি, 3 নম্বরটা ছিল নীতিবিদ্যা বা ইথিক্স, আর 4 নম্বরটা হচ্ছে যুক্তিবিদ্যা বা লজিক্স। এই দুইটা জিনিসই হচ্ছে আপনাদের ফিলসফির মোট 6টা শাখার এই যে দুইটা শাখা, নীতিবিদ্যা আর হচ্ছে যুক্তিবিদ্যা, আপনাদের যে সিলেবাস আছে এই যে পিএসসির যে সিলেবাসটা আছে ইথিক্স এবং হচ্ছে আপনার সুশাসন নিয়ে, এই সিলেবাসটা আসলে একাডেমিকলি এই জায়গা থেকেই নেওয়া। তার মানে যদি প্রশ্ন আসে আপনাদের ইথিক্স থেকে, যেহেতু এটা সিলেবাস এক্সটেন্ড করা হইতে পারে, যেহেতু 5 মার্ক বাড়িয়েছে, তো এই জায়গা থেকে আমরা একটু এই কারণেই আমরা সিলেবাসটা জানলাম যে আসলে সিলেবাসটা কোথায় থেকে একাডেমিকলি আসছে। তো একাডেমিকলি আসছে হচ্ছে এই যে ফিলোসফির 6টা বিষয়ের, একটা হচ্ছে নীতিবিদ্যা, এটা আপনাদের সিলেবাসে দিয়েছে, আর একটা হচ্ছে লজিক বা যুক্তিবিদ্যা, এই দুইটা জিনিস হচ্ছে আপনাদের সিলেবাসে দিয়েছে। আপনাদের যদি পরীক্ষায় প্রশ্ন আসে যে আসলে নান্দনিকতা বা হচ্ছে শিল্প সৌন্দর্য নিয়ে নৈতিকতার বা দর্শনশাস্ত্রের কোন ক্ষেত্রে কাজ করা হয়, তাহলে এটা অবশ্যই পারবেন, অ্যাস্থেটিক্স যেটা আছে সেটা। তো এবার আসি যে আমরা নীতিবিদ্যা এই জিনিসটা কি। তো নীতিবিদ্যা হচ্ছে আমরা দেখলাম এটা হচ্ছে দর্শনশাস্ত্রের যে 6টা ক্ষেত্র আছে, 6টা সেগমেন্ট আছে, সেটারই একটা সেগমেন্ট হচ্ছে নীতিবিদ্যা। তো এটা ইংরেজি প্রতিশব্দটা হচ্ছে ইথিক্স। এগুলা বেসিকগুলো আগে আসতো, অনেক আগে, যে 35 বিসিএস থেকে 40তম বিসিএস পর্যন্ত, যে ইথিক শব্দটি আসলে গ্রিক কোন শব্দ থেকে এসেছে, এই ধরনের ছোট ছোট প্রশ্নগুলো আগে আসতো, এখন আসার সম্ভাবনা খুবই কম এগুলো। এখন হচ্ছে যেহেতু একটু ক্রিটিক্যাল প্রশ্ন আসবে, সৃজনশীল, তাই আপনি বেসিকগুলো জেনে রাখবেন আর কি। তো এই যে নীতিবিদ্যা বা নীতিশাস্ত্রের ইংরেজি প্রতিশব্দ ইথিক্স, এই শব্দটা আসছে গ্রিক শব্দ থেকে, যেহেতু আমরা বলছি যে যে সোফিস্ট যারা আছে, যারা হচ্ছে নীতিবিদ্যা চর্চা করত তৎকালীন হচ্ছে গ্রিস, অ্যাথেন্স, যে নগর রাষ্ট্রগুলো ছিল সেখান থেকে যেহেতু আসছে, তার মানে ইথিক্স রিলেটেড এই শব্দগুলো সব গ্রিক থেকেই আসছে, মনে রাখবেন। তার মানে এই ইথিক্স শব্দটা আসছে ইথুস থেকে। তো এই যে ইথুসের মানে হচ্ছে আমাদের মানুষ, সমাজে বসবাসকারী মানুষের আচরণ কিরকম হবে, নীতি নৈতিকতা কিরকম হবে, মানুষের চরিত্র কিরকম হবে, আমাদের হচ্ছে এই যে প্রথা অভ্যাস প্রবৃত্তির আলোচনা এবং মূল্যায়ন। তার মানে হচ্ছে যদি আসে যে নীতিবিদ্যা বা নীতিশাস্ত্র কি, তাহলে নীতিবিদ্যা নীতিশাস্ত্র হচ্ছে সমাজে বসবাসরত মানুষের যে আচার আচরণ, মানুষের যে ব্যবহার, মানুষের যে প্রথা, মানুষের যে যেই নৈতিক অনৈতিক যে বিষয়গুলো আছে, মানুষের যে চরিত্র আছে, এগুলোকে আলোচনা করা এবং এগুলোকে হচ্ছে মূল্যায়ন করা, ইভালুয়েট করা। তার মানে মানুষের সোসাইটিতে বসবাসকারী মানুষের
যে আচার আচরণ রীতিনীতি আলোচনা এবং মূল্যায়ন করাই হচ্ছে নীতিবিদ্যা বা ইথিক্সের কাজ। তো এবার আসি যে নীতিবিদ্যার হচ্ছে কয়েকটা বেসিক থিওরি। নীতিবিদ্যার হচ্ছে কয়েকটা বেসিক থিওরি আছে, যেই থিওরিগুলো থেকে এই রিসেন্ট টাইমে বিশেষ করে 40তম বিসিএস থেকে শুরু করে 47 পর্যন্ত এই রিসেন্ট থিওরিগুলো থেকে প্রশ্ন আসতেছে। তো এই রিসেন্ট থিওরিগুলো কি একটু আমরা দেখি। আমি হচ্ছে যেটা দেখেছিলাম এই থিওরিগুলো হচ্ছে আপনাদের প্রিলি বেসড যে বইগুলো আছে, আমি একটু এক নজর সবগুলোতে দেখলাম, এগুলো আসলে এলোমেলো আকারে দেওয়া আছে। মানে পুরো বিষয়টা কনসিকুয়েন্টলি, মানে যেটা পড়লে হচ্ছে সিকোয়েন্স সিরিয়াল বাই সিরিয়াল পড়লে আপনার মনে থাকবে ওইরকমভাবে নেই, এবং হচ্ছে সহজ করেও লেখা নাই। তো যে কারণে আমি একটু চেষ্টা করলাম যে এগুলা কনসিকুয়েন্ট অনুযায়ী হচ্ছে একদম সিরিয়াল বাই সিরিয়ালি রাখার জন্য। তো নীতিবিদ্যার হচ্ছে কয়েকটা বেসিক থিওরি আমরা দেখবো। প্রথম বেসিক থিওরিটা হচ্ছে ইউটিলিটারিয়ানিজম। এই টার্মগুলো মনে রাখবেন, কারণ হচ্ছে বারবার বলছি যেহেতু 15 মার্কস বাড়িয়েছে, এখানে গুরুত্ব আপনাকে দিতে হবে, একটু আগের তুলনায় একটু সময় বেশি দিতে হবে। তো একটা হচ্ছে ইউটিলিটারিয়ানিজম। ইউটিলিটারিয়ানিজম হচ্ছে উপযোগবাদ। তো এটার বাংলা উপযোগবাদ, এটাকে অনেকে আবার সুখবাদও মাঝে মাঝে বলে থাকে, তবে এটার সঠিক অর্থ সুখবাদ না, সুখবাদ। সুখবাদের অন্য অর্থ আছে, যেমন হচ্ছে হেডোনিজম, ইংরেজি আছে হেডোনিজম। সুখবাদের আরেকটা ইংরেজি আছে, কিছুক্ষণ পরে আমরা দেখব। তার মানে এটা সুখবাদ, আসলে এটা সুখবাদ না, এটার বাংলাটা এক্সাক্ট বাংলাটা হবে উপযোগবাদ। তো এই যে ইউটিলিটারিয়ানিজম, এই যে আইডিয়াটা, এই যে মৌলিক ধারণাটা, এটা নিয়ে একটা বই লিখে, প্রথমে বই লিখে হচ্ছে জন স্টুয়ার্ট মিল। তো এই যে দার্শনিক জন স্টুয়ার্ট মিল ইউটিলিটারিয়ানিজম বা উপযোগবাদ নিয়ে একটা বই লিখে। যদি পরীক্ষায় প্রশ্ন আসে ইউটিলিটারিয়ানিজম বইটি কার লেখা, তাহলে এটা অবশ্যই হবে জন স্টুয়ার্ট মিল। সাথে আবার আপনার অপশনও থাকবে জেরেমি বেনথাম, কিন্তু এই বইয়ের লেখক জেরেমি বেনথাম না। জেরেমি বেনথাম যেটা করেছে, জন স্টুয়ার্ট মিল বই লিখেছে, কিন্তু এই যে ইউটিলিটারিয়ানিজম উপযোগবাদের এটার ধারণাটা বিকাশ করা, এটাকে ছড়িয়ে দেওয়া, এটাকে হচ্ছে একাডেমিক অঙ্গনে আলোচনায় নিয়ে আসা, এই কাজটা, এটার এক্সটেনশন যেটা, এই কাজটা করেছে হচ্ছে জেরেমি বেনথাম। তো এই জেরেমি তার মানে হচ্ছে ইউটিলিটারিয়ানিজম উপযোগবাদের বই লিখেছে স্টুয়ার্ট মিল, আর এটার ব্যাখ্যাটা দিয়েছে হচ্ছে জেরেমি বেনথাম। তো ইউটিলিটারিয়ানিজম মানে হচ্ছে আমরা তো নৈতিকতা পড়ছি, তাহলে কোন জিনিসটা নৈতিক কোন জিনিসটা অনৈতিক এটা আমরা কিভাবে নির্ণয়ন করব। এটা হচ্ছে ধরেন এই ইউটিলিটারিয়ানিজম বলতেছে উপযোগবাদ, যে সর্বোচ্চ ব্যক্তির যে সুখ, মানে মানুষ তার যে রেজাল্ট, মানে এটা হচ্ছে রেজাল্ট বেসড বা ফলাফল বেসড নৈতিকতা, মোরালিটি। মানে সোসাইটিতে কোন জিনিসটা নৈতিক কোন জিনিসটা অনৈতিক, এটা আপনি আসলে কি দিয়ে আপনি নির্ণয়ন করবেন? এটা হচ্ছে আপনি এই যে রেজাল্ট দিয়ে, মানে আপনার আউটপুট কি, কোন একটা কাজ, এটা সত্য না মিথ্যা, এটা ভালো না খারাপ, এটা মূল্যায়ন করবেন ওই কাজের আউটপুট দিয়ে। তো এই জায়গায় আসলে ইউটিলিটারিয়ানিজম বলছে হচ্ছে যেই কাজটা করলে আপনার সর্বাধিক সুখ পাওয়া যাবে, যেই কাজটি সর্বাধিক সুখ বা উপকারিতা আনে, তাহলে আপনাকে ধরে নিতে হবে সেই কাজটা নৈতিক। ধরেন একটা কাজ করতে গেলে আপনার সর্বাধিক, ধরেন 10 জন মানুষের উপকার হয়, 10 জন মানুষের রেজাল্ট আউটপুটটা আসে, তাহলে ওই কাজটা সঠিক। ধরেন যে দুইজন মানুষ হচ্ছে ওইটাতে ক্ষতিগ্রস্ত হয়, তাহলে হচ্ছে আপনি কোন কাজটা করবেন? ধরেন হচ্ছে আপনি আজকে ক্লাসে আছেন, আপনি ক্লাসে গেছেন, 100 জন স্টুডেন্ট বসা আছে, এখন শীতের সিজন, আচ্ছা ওটা পরে দেখবো। ধরেন হচ্ছে ক্লাসে আপনি গিয়েছেন, 100 জন ক্লাসে বসা আছে, এখন হচ্ছে আপনি যেটা করছেন, যেহেতু শীতকাল, ফ্যান বন্ধ রাখলে হচ্ছে আমাদের সবারই সুখ। তো এই ক্ষেত্রে তার মানে কি, ফ্যান বন্ধ রাখলে ধরেন 100 জনের মধ্যে হচ্ছে 80 জনের ভালো বা আরাম লাগতেছে, সুখ লাগতেছে, হ্যাপি লাগতেছে। আর ধরেন 20 জন, তাদের জন্য হচ্ছে ফ্যান চালু রাখলে তাদের হ্যাপি লাগবে, তাদের চালু রাখলে হচ্ছে সে হ্যাপি ফিল করবে। এই জায়গায় হচ্ছে নৈতিকতাটা কি, মানে আপনি ফ্যান চালু রাখবেন নাকি ফ্যান বন্ধ রাখবেন? মানে 80 জনের ফ্যান বন্ধ থাকলে সুবিধা বা সুখ, আর 20 জনের ফ্যান চালু রাখলে সুবিধা বা সুখ। এক্ষেত্রে আসলে নৈতিক কোন কাজটা? এই ইউটিলিটারিয়ানিজম বলতেছে যে সর্বাধিক সুখ যেটাতে, তাহলে সর্বাধিক সুখ হচ্ছে 80 জন যেহেতু ফ্যান বন্ধ রাখতে চায়, এই সিদ্ধান্তটাই হচ্ছে আমার নৈতিক। তার মানে হচ্ছে মানে সিদ্ধান্তের উপর ভিত্তি করে, আপনার আউটপুটের উপর ভিত্তি করে, রেজাল্টের উপর ভিত্তি করে
যেই জিনিসটা নির্ণয়ন করা হয় নৈতিক না অনৈতিক, ওইটা কি বলে ইউটিলিটারিয়ানিজম। তার মানে এই ইউটিলিটারিয়ানিজম এটা হচ্ছে আধুনিক ফিলোসফির একটা সবচেয়ে বড় একাডেমিক একটা জিনিস। এটা থেকে কিন্তু নানা অ্যাঙ্গেলে পরীক্ষায় প্রশ্ন আসতে পারে। এক প্রশ্ন আসতে পারে যে ইউটিলিটারিয়ানিজম বইটি কার, জন স্টুয়ার্ট মিলের। যদি আসে যে এই যে ইউটিলিটারিয়ানিজমের এটা ধারণাটা, এটা মানে বিস্তারিত এটার ব্যাখ্যা করে হচ্ছে জেরেমি বেন্থাম। তো এই জেরেমি বেন্থাম যে ব্যাখ্যাটা করে যে আমার নৈতিকতার নির্ণয়ন হবে যেই কাজটা করলে, যেই সিদ্ধান্তটা নিলে বেশি মানুষ উপকৃত হবে। তার মানে এটার সিদ্ধান্তটা কিসের উপর হইতেছে, নীতি নৈতিকতা ঠিক হইতেছে আমার রেজাল্টের উপর। বাংলায় যদি আসে ফলাফল। কারণ হচ্ছে এই ইথিক্সের নৈতিকতার বিষয়গুলো ইংরেজি টার্মিনোলজিগুলো জানি, কিন্তু পরীক্ষা ধরেন বাংলায় আসে, তো বাংলায় দিলে আসলে এম্পায়ার যদি বলে ফলাফলের উপর ভিত্তি করে যে নৈতিকতার নির্ণয়ন করা হয় সেটিকে কি বলে, তখন অপশনে যেটা থাকবে সেটা হচ্ছে ইউটিলিটারিয়ানিজম বা হচ্ছে উপযোগবাদ। যদি এই যে রেজাল্ট বা ফলাফল কোনোটাই থাকলো না, তাহলে শব্দটা থাকবে ধরেন আউটকাম, OUTCOM। যদি বলে আউটকামের উপর ভিত্তি করে, রেজাল্টের উপর ভিত্তি করে, ফলাফলের উপর ভিত্তি করে নীতি নৈতিকতা নির্ধারণ হয়, সেটা কি, সেটা হচ্ছে উপযোগবাদ বা ইউটিলিটারিয়ানিজম। আরেকটা শব্দ আছে একদম মডার্ন শব্দ, সেটা হচ্ছে কনসিকুয়েন্শালিস্ট, CON কনসিকুয়েন্শালিস্ট বা হচ্ছে মানে কনসিকুয়েন্স, মানে কোন একটা সিদ্ধান্তের কনসিকুয়েন্স কি, আউটকাম কি, এটাই। তার মানে কনসিকুয়েন্স, আউটকাম, ফলাফল, রেজাল্টের উপর ভিত্তি করে নীতি নৈতিকতা ঠিক হইলে ওইটাকে বলে ইউটিলিটারিয়ানিজম। ইউটিলিটারিয়ানিজম মানে হচ্ছে কি সর্বাধিক ব্যক্তির জন্য সুখ নিশ্চিত করা। তাহলে এটা আমরা পারবো। এই যে উদাহরণ, এটা আপনার একবার রিডিং পড়লেই হবে। দ্বিতীয়ত হচ্ছে কারণবাদ, এটাও গুরুত্বপূর্ণ। এটা হচ্ছে ডিঅন্টোলজি। ডিঅন্টোলজি হচ্ছে ইউটিলিটারিয়ানিজমের বিপরীত। ইউটিলিটারিয়ানিজম বলে আমার রেজাল্ট যদি বেশি লোকের জন্য আসে তাহলে ওটা নৈতিক, ওইটাই আমরা করব। আর এই কারণবাদ ডিঅন্টোলজি হচ্ছে যে আমার তারা, এটা হচ্ছে ওই কনসিকুয়েন্শালিস্ট বা উপযোগবাদের বিপরীত ধারণা, যে আসলে কতজন মানুষ হ্যাপি হচ্ছে, কত কম মানুষ হ্যাপি হচ্ছে এটা বিষয় না। নৈতিকতার ক্ষেত্রে বিষয় হচ্ছে যেই কাজটা করা নৈতিক আমরা সেই কাজটাই করবো। অর্থাৎ কারণবাদ বলে, ডিঅন্টোলজি বলে যেই কাজটা করা নৈতিক, মুরালি নৈতিক, ওই কাজটাই করবো, এতে বেশি মানুষ হ্যাপি হোক বা কম মানুষ হ্যাপি হোক সেটা কোনো বিষয় না। বিষয় হচ্ছে আমি যেই কাজটা করছি ওই কাজটা নৈতিকভাবে সঠিক কিনা, অর্থাৎ কাজটা নৈতিকভাবে সঠিক কিনা। ধরেন আপনার হচ্ছে ধরেন কি বলবো, ধরেন হচ্ছে একটা ব্রিজের উপরে, ধরেন এটা একটা রাস্তা, এটা একটা ব্রিজ ধরেন। তো ব্রিজের উপরে মনে করেন যে একটা মানে হেভি মোটা মানুষ ধরেন হচ্ছে বসে আছে ওই ব্রিজের উপরে, ওই যে পা হেলান দিয়ে বসে থাকে না, ওই যে পা ঝুলাইতে ঝুলাইতে। তো ধরেন একটা মোটা মানুষ ব্রিজের উপরে বসে আছে, আপনিও ওই মোটা মানুষটার পাশে দাঁড়িয়ে দাঁড়িয়ে ধরেন হচ্ছে আপনি চিপস বা বাদাম খাচ্ছেন। এখন আপনি দেখলেন যে এই যে ব্রিজের নিচে যে রাস্তাটা আছে ওখানে 5টা পিচ্ছি পিচ্ছি বাচ্চা ধরুন ফুটবল খেলতেছে। তো আপনি খেয়াল করলেন যে ওই 5টা পিচ্ছি পিচ্ছি বাচ্চা যে ফুটবল খেলতেছে, একটা ট্রাক আসতেছে ওই রাস্তা দিয়ে, কিন্তু ওই পিচ্ছিগুলো যারা ফুটবল খেলতেছে তারা ওই ট্রাককে মানে দেখতেছে না বা তাদের নজরে নাই। কারণ আপনি খেয়াল করলেন যে এভাবে যদি পিচ্ছিরা ফুটবল খেলতে থাকে, আপনি দেখতেছেন ট্রাকটাও আসতেছে, এটার গতি অনেক, যে ওই 5টা বাচ্চা হচ্ছে মারা যাবে কারণ তাদের উপর দিয়ে ট্রাক চলে যাবে। এক্ষেত্রে আপনি দেখলেন যে এই যে মোটা লোকটা যে ব্রিজে বসে আছে, তাকে যদি ট্রাকটা যখন আসে ব্রিজের কাছাকাছি আপনি যদি তাকে ফেলে দেন নিচে, তাহলে দেখা যাচ্ছে ওই ট্রাকের গতিপথ আসলে পাল্টে যাবে, ওই 5টা শিশু বেঁচে যাবে। তাহলে এক্ষেত্রে হচ্ছে আপনি ইউটিলিটারিয়ানিজম কি বলে, যে এই মোটা লোক যেহেতু একটা ব্যক্তি, একে আমি নিচে ফালাই দেই, আর 5টা শিশু যেহেতু বেঁচে যাচ্ছে, তার মানে বেশি সুখ আমার নিচে ওখানে, তার মানে একটা লোককে আমি বলি দিয়ে 5টা লোককে বাঁচাচ্ছি। তাহলে ইউটিলিটারিয়ানিজম বলতেছে ভাই ওই মোটা লোকটাকে আমি ফালাই দিই, যদি ধাক্কা দিয়ে ফালাই দেই তাহলে ওইটা হচ্ছে আমার জন্য ইথিক্যালি কারেক্ট বা এটা হচ্ছে উপযোগবাদ। কিন্তু এই ডিঅন্টোলজি বলতেছে, কারণবাদ বলতেছে যে এটা সুখ কতজনে পাচ্ছে, রেজাল্ট কি হচ্ছে, আউটকাম কি হচ্ছে, কনসিকুয়েন্শালিস্ট কি হচ্ছে, কনসিকুয়েন্ট কি হচ্ছে, এটা আমি জানি না। আমি যেই কাজটা করছি ওইটা নৈতিকভাবে ঠিক কিনা। তো এখন আপনি বলেন, আপনি এই যে মোটা লোকটার পাশে যে দাঁড়িয়ে আছেন তাকে ধাক্কা দিয়ে ফালাইয়া দেওয়া কি নৈতিকভাবে ঠিক? বা এই 5টা লোক যে শিশু খেলতেছে তাদের বাঁচানোর দায়িত্ব কি এই মোটা লোকটা? সে তো আসলে তাদের বাঁচানোর দায়িত্ব না, তাকে আমি কেন ফালাই দিচ্ছি? তার মানে আপনার কারণটা, কজ যেটা, এটা হচ্ছে আপনার ভুল, মানে কাজটা আসলে আপনার অনৈতিক। তার মানে এই ডিঅন্টোলজি বলতেছে আমার কাজটা হচ্ছে অনৈতিক। তার মানে যদি পরীক্ষায় আসে যে নিচের কারা হচ্ছে কনসিকুয়েন্শালিস্ট ফিলোসোফার বা দার্শনিক, তাহলে অপশনে হয় দেখবেন যে জেরেমি বেন্থাম থাকবে, না হচ্ছে জন স্টুয়ার্ট মিল থাকবে। আর উপযোগবাদ হচ্ছে সর্বোচ্চ ব্যক্তির সুখ, এটা দিয়ে যদি কোনো উদাহরণ দিয়ে প্রশ্ন আসে আপনারা পারবেন। আর ডিঅন্টোলজি যদি আসে উদাহরণ দিয়ে যে কতজন রেজাল্টের উপর ভিত্তি করে না, আমার কাজটা আসলে সঠিক কিনা সেটার উপর ভিত্তি করে। 3 নাম্বারটা হচ্ছে আমার কিছু বেসিক থিওরি, এটা হচ্ছে ভার্চু ইথিক্স।
বা সৎ জ্ঞান। তো ভার্চু ইথিক্স বা সৎ জ্ঞান যেটা হচ্ছে কোনো কাজের, এই তথ্য অনুযায়ী হচ্ছে নৈতিকতা আসলে বা সিদ্ধান্তের ফলাফলের ভিত্তিতে না, এটা যেটা করবে এই ভার্চু, VIRTU, ভার্চু মানে কি? ভার্চু মানে হচ্ছে ধরেন সদ্গুণ। তো এটার দ্বারা বলে হচ্ছে আমার নীতি নৈতিকতা, সমাজের কোনটা উচিত অনুচিত এটা নির্ধারিত হবে আমার ভার্চু দ্বারা, সদ্গুণ দ্বারা। তার মানে একটা মানুষের যে চরিত্র বা তার অভ্যন্তরীণ যে গুণাবলী সেটার উপর আসলে নির্ভর করে। ধরেন একটা মানুষ, এইটাতে আসলে একজন মানুষের ভালো হওয়ার উপর জোর দেওয়া হয়। ধরেন একজন ব্যক্তির মধ্যে সে আসলে তার মধ্যে সদাচরণ আছে, তার ওয়েল ম্যানার্ড, তার মধ্যে সহানুভূতি আছে অন্যের প্রতি, ধরেন কেউ বিপদে আছে তার মধ্যে একটা সহানুভূতি আছে, এবং তার প্রতি দয়া আছে, অন্য মানুষ অন্যের প্রতি শ্রদ্ধাবোধ আছে। তার মানে এই যে এগুলা, মানে সদাচরণ, সহানুভূতি, দয়া, অন্যের প্রতি শ্রদ্ধাবোধ, মায়া, মমত্ব, এগুলো হচ্ছে ভার্চু। তার মানে এইগুলা দ্বারাও হচ্ছে আমার নীতি নৈতিকতা নির্ধারিত হয়। আরেকটা থিওরি হচ্ছে, সেটা হচ্ছে আমার পরিস্থিতিগত নৈতিকতা, যে সিচুয়েশনাল ইথিক্স। এটা আসলে এটার যে জোসেফ এটাকে ব্যাখ্যা করেছেন বিস্তারিত, এই প্রতিষ্ঠাতা পড়া লাগবে না আপনাদের। তো এই সিচুয়েশনাল ইথিক্স আপনারা দেখে বুঝতেছেন আমার ব্যাখ্যা করার কিছু নাই। মানে আপনার কোন কাজটা করা উচিত, কোন কাজটা করা অনুচিত, এটা আসলে আগে থেকে নির্ধারিত না, এটা নির্ধারণ করবে আপনি কোন সিচুয়েশনে আছেন, কোন পরিস্থিতিতে আছেন। ধরেন যে কোনো একটা ব্যক্তি কঠিন পরিস্থিতিতে আছে, এখন তার জন্য কিন্তু একটা নৈতিক সিদ্ধান্ত নেওয়া তার জন্য কঠিন হবে, তাহলে সেই কঠিন পরিস্থিতিতে আসলে নৈতিক সিদ্ধান্ত নাও নিতে পারে। তো এই কারণে আসলে নৈতিকতা হচ্ছে সিচুয়েশনের উপর ডিপেন্ডেন্ট। ধরেন একজন প্রচণ্ড ক্ষুধার্ত মানুষ, সে আসলে ধরেন যে মারা যাবে, এখন সে, তার কাছে টাকা পয়সা নাই, তার প্রচুর তৃষার্ত আছে, মানে পানি, এখন সে, তার কাছে কোনো টাকা পয়সা নাই, সে হচ্ছে যদি একটা দোকান থেকে যদি পানি নিয়ে খেয়ে ফেলে, ওইটাকে আপনি ইথিক্যালি রং বলবেন নাকি হচ্ছে রাইট বলবেন? তার মানে এটা হচ্ছে সিচুয়েশনাল ইথিক্স। এটা এই ধরনের ক্রাইসিসগুলা এই সিচুয়েশনাল ইথিক্স হচ্ছে আলোচনা করে। 5 নম্বরে হচ্ছে নৈতিক বিতর্ক বা হচ্ছে ইথিক্যাল ডিলেমা বলা হয়। ইথিক্যাল ডিলেমা হচ্ছে এমন একটা পরিস্থিতি যেখানে দুই বা তার নৈতিক মূল্যের মধ্যে কোনো দ্বন্দ্ব থাকে। যেমন ধরেন যে কোনো একটা ব্যক্তির জীবনের সুরক্ষার জন্য অন্য আরেকজনের ক্ষতি করতে হয়, তাহলে এটা আপনি কিভাবে সমাধান? এটা একটা নৈতিক ডিলেমা। ধরেন আপনার নিজের সুরক্ষার জন্য আপনি আরেকজনের ক্ষতি করতে হয়। তো যেমন হচ্ছে ওই যে একজন ডাকাত ধরেন আসছে আপনার কাছে ছিনতাই করতে, তো এখন হচ্ছে আপনার নিজের সুরক্ষার জন্য আপনি যদি তাকে হচ্ছে ফায়ার করেন, তার মানে এই কাজটা নৈতিক কিনা? এই ধরনের গুলাই যেগুলো ডিলেমা তৈরি করে, এগুলো হচ্ছে ইথিক্যাল ডিলেমাতে আলোচনা করে। মানে এই যে মূল বেসিক কনসেপ্টের মধ্যে আপনাদের জন্য গুরুত্বপূর্ণ হচ্ছে ডিঅন্টোলজি, যেটা আসলে রেজাল্ট কনসিকুয়েন্স কিছু দেখে না, দেখে হচ্ছে আমি যে কাজটা করছি ওই কাজটা সঠিক কিনা, নৈতিক কিনা। আরেকটা হচ্ছে ইউটিলিটারিয়ানিজম বা উপযোগবাদ, যেটা হচ্ছে আমার রেজাল্ট দেখে, কনসিকুয়েন্স দেখে, আউটকাম দেখে, ফলাফল দেখে, সর্বোচ্চ মানুষের হ্যাপি বা সুখ দেখে। এবার আসি যে পরানীতিবিদ্যা বা মেটাফিজিক্স। এটা হচ্ছে এই যে আমরা নীতিবিদ্যাটা পড়লাম, এটারই আরো কিছু শাখা আছে। তো এই শাখার মধ্যে একটা হচ্ছে মেটাফিজিক্স, যেটার বাংলা হচ্ছে পরানীতিবিদ্যা। যদি বলে পরানীতিবিদ্যার হচ্ছে ইংরেজি পরিভাষা কি, এটা হচ্ছে মেটাফিজিক্স। তো এই মেটাফিজিক্স কাজ করে হচ্ছে এই যে নৈতিকতা, ইথিক্স বা নীতিশাস্ত্র যেটা আমরা বললাম, ইথিক্সের এই নৈতিক শাস্ত্রের যে একটা বিষয়ের, ধরেন একটা সাবজেক্ট, পলিটিক্যাল সায়েন্স একটা সাবজেক্ট, এই সাবজেক্টের তো নানা ডাইমেনশন আছে। ধরেন ইকোনমিক্স একটা সাবজেক্ট, এটা নানা ডাইমেনশন আছে। তো এই সাবজেক্টের যেই বিষয়টা, যেই অংশটা, যেই ক্ষেত্রটা ধরেন থিওরিগুলো নিয়ে আলোচনা করে, কোন একটা বিষয়ের কাঠামো নিয়ে আলোচনা করে বা বিশ্লেষণাত্মক আলোচনা করে, এগুলাকে বলা হয় আসলে আপনার এই মেটা ইথিক্স। তার মানে পরনীতিবিদ্যা হচ্ছে এই নৈতিকতার, মানে ইথিক্স নীতিশাস্ত্রের যেই অংশটা, যেই পার্টটা এই ধরনের থিওরিগুলা, টার্মিনোলজিগুলা, একাডেমিক তথ্যগুলা নিয়ে আলোচনা করে, সেটাই হচ্ছে পরানীতিবিদ্যা। তো পরানীতিবিদ্যার আসলে দুইটা দিক, একটা হচ্ছে আপনার নিরপেক্ষতা বা হচ্ছে অবজেক্টিভিজম। তো অবজেক্টিভিজম কি? অবজেক্টিভিজম মানে হচ্ছে যে এমন দৃষ্টিভঙ্গি যেটা আসলে যেটা নৈতিক বা সত্য সেটা সবার জন্যই সত্য, যেটা সবার জন্যই সত্য। আরেকটা হচ্ছে প্রাসঙ্গিকতা বা রিলেটিভিজম, ওই যে মানে ইথিক্যাল রিলেটিভিজম যেটা আমরা পড়ছি। তাহলে রিলেটিভিজম মানে হচ্ছে নৈতিকতাটা এটার আসলে কোনো অভিন্ন কোনো নির্দেশ, ধরেন এই দৃষ্টিভঙ্গি অনুযায়ী ধরেন নিরপেক্ষতা বা অবজেক্টিভিজম মানে কি? অবজেক্টিভিজম মানে হচ্ছে ধরেন 2 2 4 হয়, এটা বাংলাদেশে বসে যোগ করলেও আমার 4 হবে, 2 2 4 এটা আমেরিকা বসে যোগ করলেও আমার হচ্ছে 4 হবে। তার মানে কি? এটা হচ্ছে অবজেক্টিভিজম, মানে এটা সবসময় একই হবে। যেটা সত্য, ধরেন সত্য কথা বলা, এটা হচ্ছে নৈতিক গুণ। এটা আমেরিকার দৃষ্টিকোণ থেকেও সত্য বলা নৈতিক গুণ, বাংলাদেশের দৃষ্টিকোণ থেকেও সত্য বলা নৈতিক গুণ। মানে সত্য যেটা, ট্রু যেটা, অ্যাবসোলুট যেটা,
এগুলো হচ্ছে নিরপেক্ষতা বা অবজেক্টিভিজম। আর রিলেটিভিজম বা হচ্ছে প্রাসঙ্গিকতা যেটা, সেটা হচ্ছে আপনার নৈতিকতার কোনো নির্দিষ্ট মান নাই, এটা ক্ষেত্র বিশেষ, এক এক জায়গায় এক এক রকম, এক এক সোসাইটিতে এক এক রকম, এটাকে বলা হয় ইথিক্যাল রিলেটিভিজম। তাহলে ইথিক্যাল রিলেটিভিজম হচ্ছে ধরেন আপনারা আহ, মনে করেন যে হচ্ছে আমেরিকাতে, ধরেন আমেরিকাতে বাংলাদেশে হচ্ছে আপনারা ধরেন ইউনিভার্সিটিতে আপনারা দুইজন ছেলে বন্ধু একজন আরেকজনের কাঁধে হাত দিয়ে ধরেন রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছেন ইউনিভার্সিটি ক্যাম্পাসের ভিতর দিয়ে। বাংলাদেশের মানুষ এটাকে কিভাবে দেখবে, যে এরা দুইজন খুবই ক্লোজ ফ্রেন্ড, এরা ভালো ফ্রেন্ড, এদের মধ্যে আন্ডারস্ট্যান্ডিং আছে, ভালো বুঝাবুঝি আছে। একইভাবে হচ্ছে আপনি আমেরিকার মিয়ামি সি বিচে আপনারা দুইজন ছেলে ফ্রেন্ড হচ্ছে এভাবে কাঁধে হাত দিয়ে হাঁটেন, সি বিচে ঘোরাফেরা করেন, মানুষ আপনাকে বলবে তারা হচ্ছে, তার মানে হচ্ছে কি আমার নৈতিকতা, এটা কি বলে হচ্ছে আমার প্রাসঙ্গিকতা বা রিলেটিভিজম বা হচ্ছে ইথিক্যাল রিলেটিভিজম। মানে এক এক সোসাইটিতে এক এক দৃষ্টিভঙ্গি। আপনারা দুই ফ্রেন্ড এখানে হাঁটতেছেন বলতেছে ক্লোজ ফ্রেন্ড, আবার আমেরিকাতে আপনারা দুই ফ্রেন্ড এভাবে হাঁটতেছেন, তাইলে হচ্ছে সেখানে আপনাকে ভিন্ন আরেকটা দৃষ্টিতে আপনাকে দেখা হচ্ছে, তার মানে এটা হচ্ছে ইথিক্যাল রিলেটিভিজম। এবার আসি সবচেয়ে গুরুত্বপূর্ণ, এটা এই যে এই বিষয়টা, এটা থেকে বারবার প্রতি পরীক্ষায় এটা থেকে প্রশ্ন আসে ইথিক্সে। এই ইথিক্স ফিলোসফি এটা খুবই একটা বোরিং বিষয় এবং একটা টাফ বিষয়। তো কিছু করার নাই, এই প্রথম চ্যাপ্টারটা একটু মনোযোগ দিয়ে আপনাকে পড়তে হবে, কারণ এটা থেকে হুবহু কমন আসে না, না ঘুরিয়ে ফিরে প্রশ্ন আসে। ওভারঅল ধারণা যদি আপনার থাকে, যেভাবেই প্রশ্ন আসুক আপনি পারবেন, ইউটিলিটারিয়ানিজম থেকে যেই মানে অ্যাঙ্গেলই প্রশ্ন আসুক আপনি যেন পারেন। তাহলে এই যে নীতিবিদ্যা যে আমরা পড়তেছি এখন, নৈতিকতা, তাহলে এই নৈতিকতার ক্ষেত্রে আসলে কি নিয়ে কাজ করে? আমাদের মানুষের দুই ধরনের আসলে আমরা কাজ করি। একটা হচ্ছে ধরেন আমরা যে কাজটা করি সেটা হচ্ছে ভলান্টারি অ্যাকশন। ভলান্টারি অ্যাকশন কি? যেটা হচ্ছে আপনার ঐচ্ছিক, মানে আপনার নিজের সিদ্ধান্ত নেওয়ার সক্ষমতা আছে, মানে আপনি কি করবেন আপনার সিদ্ধান্ত গ্রহণের ক্ষমতায় সব কিছু হচ্ছে আপনার নিয়ন্ত্রণে আছে, আপনার নিজের ইচ্ছা বা আপনার স্বাধীনতা দ্বারা পরিচালিত যে কাজগুলো আছে এই কাজগুলো নিয়ে। তার মানে ঐচ্ছিক বলতে যেই কাজগুলো আপনি নিজের ইচ্ছায় করতেছেন, যেই উদ্দেশ্যটা, যেই সিদ্ধান্তটা আপনি নিজের ইচ্ছায় ইন্টেনশনালি নিচ্ছেন, যেগুলো আসলে অন্য কেউ নিয়ন্ত্রণ করছে না, আপনি নিজে নিচ্ছেন, এগুলাকে বলে ভলান্টারি অ্যাকশন বা ঐচ্ছিক ক্রিয়া। এখন এই যে নীতিবিদ্যা, ধরেন হচ্ছে ধরেন কেউ একজন ভালো কাজ করে, তাহলে ভালো কাজ কি? ধরেন সে একজন গরিবকে ধরেন সে 10 টাকা দান করলো, তাহলে এই যে দান করা না করা এটা কিন্তু আপনাকে কেউ বাইরে থেকে ফোর্স করতেছে না, মানে আপনি নিজের ইচ্ছায় সিদ্ধান্ত নিচ্ছেন ইন্টেনশনাল যে তাকে আমার 10 টাকা দান করা উচিত, আপনাকে কেউ ফোর্স করতেছে না, তার মানে হচ্ছে দান করতে আপনি নিজের ইচ্ছায় করতেছেন। তাহলে এটি হচ্ছে আপনার এই যে ভলান্টারি বা ঐচ্ছিক কাজ। তাহলে নীতিবিদ্যা হচ্ছে এটা গুরুত্বপূর্ণ, আপনি এই যে কেন তাকে হেল্প করতেছেন, এই ঐচ্ছিক ক্রিয়াগুলো নিয়ে আসলে নীতিবিদ্যা কাজ করে। যেই কাজটা আসলে ধরেন আপনি বাধ্য হয়ে করেন, ওই কাজটা কিন্তু আসলে নৈতিক মূল্যায়ন ওইটার ভিন্ন হয়, মানে কোনো একটা কাজ যদি আপনি বাধ্য হয়ে করেন সেটা ভিন্ন হয়। তো যে কারণে আসলে যেটা ভলান্টারি অ্যাকশন বা হচ্ছে ঐচ্ছিক ক্রিয়া, যেটা যেটা আপনি নিজে ইন্টেনশনালি সিদ্ধান্ত নিচ্ছেন, যেটা আপনি নিজের ইচ্ছায় নিচ্ছেন, এই ধরনের কাজগুলোকে নিয়ে হচ্ছে নীতিবিদ্যা কাজ করে। তার মানে যদি পরীক্ষায় আসে যে ইথিক্স বা নীতিবিদ্যা বা নীতিশাস্ত্র মানুষের কোন অ্যাকশন বা কোন কাজগুলো নিয়ে কাজ করে, সেটা হচ্ছে শুধুমাত্র ঐচ্ছিক ক্রিয়া, যেই সিদ্ধান্তটা মানুষ নিজে ইন্টেনশনালি নিচ্ছে, অন্য কারো দ্বারা প্রভাবিত বা হচ্ছে বাধ্য হচ্ছে না, মানে অন্য কেউ তাকে বাধ্য করছে না, এরকম কাজ। তো এই যে ঐচ্ছিক ক্রিয়া, এটা কয়েকবার প্রশ্নে আসছে। এই ঐচ্ছিক ক্রিয়াটা মূলত আসে এরিস্টটলের একটা বিখ্যাত বই আছে, সেটা হচ্ছে এই যে নিকোমাচীয় নীতিশাস্ত্র যেটা আছে, নিকোমাচীয় ইথিক্স যেটা, এটাতে তিনি এই যে ঐচ্ছিক ক্রিয়াগুলো মানুষের কি, ভলান্টারি কাজগুলো কি, এটা নিয়ে তিনি বিস্তারিত আলোচনা করেন এবং পাশাপাশি অনিচ্ছাকৃত ক্রিয়া ভলান্টারি কি, এটার মধ্যে একটা পার্থক্য দেখেন। তবে পরীক্ষায় আসে যে নীতিশাস্ত্র মানুষের কোন ক্রিয়াকে নিয়ে কাজ করে, সেটা হচ্ছে ঐচ্ছিক ক্রিয়া বা হচ্ছে ভলান্টারি যে কাজগুলো আছে। এখন যেটা আছে এখানে আরেকটা, এই টার্মটা থেকেও পরীক্ষায় আসে, এই যে নিকোমেচিয়ান যে নীতিশাস্ত্র যেটা আছে নিকোমাচিও, এটা থেকে দুইটা দিক থেকে প্রশ্ন আসে। একটা হচ্ছে নীতিশাস্ত্র কি নিয়ে কাজ করে, ঐচ্ছিক ক্রিয়া। আরেকটা আসে হচ্ছে এই যে মানুষের যে অবাধ ইচ্ছা বা ফ্রি উইল, মানে যে কাজগুলো মানুষ নিজের ইচ্ছায় নিজের সিদ্ধান্তে করে, সেখানে তার একটা অবাধ ইচ্ছা থাকে, তার একটা ফ্রি উইল থাকে, তার সিদ্ধান্তটা ফ্রি। মানে আপনি একজনকে গরিবকে হেল্প করবেন কিনা এটা আপনি কেউকে ফোর্স করতেছেন, এখানে আপনার ফ্রি, আপনার স্বাধীনতাটা অবাধ। তারপর এই কাজটা হচ্ছে আপনার সঠিক উদ্দেশ্য, আপনার যে কাজটা আপনি নিজে ইন্টেনশনালি করেন ওইটা দ্বারা হচ্ছে আপনার উদ্দেশ্যটা সঠিক কি খারাপ এটা দ্বারা কিন্তু আসলে প্রতিফলন ঘটে, তার মানে হচ্ছে রাইট ইন্টেনশন ঘটে। আর যে কাজটা ধরেন আপনাকে বাধ্য করে করা হয়,
ওই কাজটার আসলে নৈতিক মূল্যায়ন কিন্তু আসলে করা যায় না, ওই কাজটাতে আপনার নৈতিকতার রিফ্লেকশন প্রতিফলন ঘটে না। অর্থাৎ ঐচ্ছিক যে ক্রিয়াটা আছে এটার অন্যতম শর্ত কি, অবাধ ইচ্ছা বা যেটাকে বলি ফ্রি উইল, ফ্রি উইল। তাহলে যদি পরীক্ষায় অপশন থাকবে নীতিশাস্ত্রের কাজ কি, তাহলে এটা তিনটা ভাবে থাকতে পারে। একটা হচ্ছে আমার ঐচ্ছিক ক্রিয়া, এটার পরিবর্তে আমার থাকতে পারে যে অবাধ ইচ্ছা এই শব্দটা, অথবা থাকতে পারে যে আমার ফ্রি উইল। তাহলে নীতিশাস্ত্র কি নিয়ে কাজ করে, ঐচ্ছিক ক্রিয়া, অবাধ ইচ্ছা বা হচ্ছে ফ্রি উইল নিয়ে। আমাদের যেগুলো আমরা জোরপূর্বক করানো হয় ওইগুলো আসলে নৈতিক শাস্ত্রে তারা কাজ করে না। তো এই যে নিকোমাচীয় যে নীতিশাস্ত্র যেটা আছে, এটা আসলে এরিস্টটলের লেখা। যদি এটা এভাবে আসতে পারে যে এই যে নিকোমাচি ইথিক্স এই বা নীতিশাস্ত্র এই বইটাকার, এটা হচ্ছে এরিস্টটলের লেখা। তো এই জায়গায় আসলে তিনি এই যে সুখ শব্দটার এই যে ইউডাইমোনিয়া যেটা আছে এটার অর্থ সুখ। তো এই জায়গায় আসলে বলে যে আসলে আমাদের সুখ অর্জনের জন্য প্রয়োজনীয় যে গুণাবলী, বিশেষ করে হচ্ছে এই নিকোমাচি এথিক্সে তিনি দুইটা জিনিস বলেন। একটা হচ্ছে ঐচ্ছিক ক্রিয়া, যেটা আমাদের ফ্রি উইল, এটার মাধ্যমে আমার নৈতিকতা, আমি কোন আমার ইন্টেনশনটা যাচ করা যায়। যেটা আমাকে জোরপূর্বক করানো হয় এটা দ্বারা আমার নৈতিকতাটা যাচ করা যায় না, আমি সৎ কিনা, আমার মধ্যে ভার্চু গুণ আছে কিনা আমি যাচ করা যায় না। ধরেন জোরপূর্বক কেউ হচ্ছে আপনাকে একজনকে খুন করতে পাঠাইলো, এক্ষেত্রে হচ্ছে আপনার নীতি নৈতিকতাটা আসলে সে বলছে যে এটা যাচ করা যায় না। কিন্তু আপনি নিজের ইচ্ছায় একজনকে খুন করতে যাচ্ছেন, তাহলে ওইটা দ্বারা হচ্ছে আপনার নীতি নৈতিকতাটা যাচ করা যায়। আপনি ইন্টেনশনালি একজনকে 10 টাকা দান করছেন, আপনার নীতি নৈতিকতাটা আপনি ওটা দ্বারা যাচ করা যায়। কিন্তু একজন আপনাকে জোর করাচ্ছে, ধরেন আপনার বাবা আপনাকে বাধ্য করছে যে ওনাকে 10 টাকা দাও, 10 টাকা দাও, ওইটা দ্বারা কিন্তু আপনার নীতি নৈতিকতাটাকে যাচ করা যায় না। আর এই নিকোমাচিও এই যে ইথিক যেটা আছে এই বইটাতে তিনি আরো যেটা বলেন, এখানে একটা গোল্ডেন মিন নিয়ে আলোচনা করেন। তাহলে এই গোল্ডেন মিন থেকেও প্রশ্ন আসে। দেখেন প্রশ্ন কত ভিতর থেকে আসে, যে গোল্ডেন মিন, গোল্ডেন মিন মানে হচ্ছে মধ্যপন্থা। এই মধ্যপন্থাটা কি, সেটা হচ্ছে এরকম একটা, ধরে নিয়া গোল্ডেন মিন। তো এই মধ্যপন্থা যেটা আছে এখানে এরিস্টটল বলে হচ্ছে, ধরেন একদিকে হচ্ছে আপনার, এদিকে ধরেন আছে আপনার ভীরুতা, মানে আপনি অনেক ভয়, আপনার সাহস নাই। আর একদিক দিয়ে মনে করেন যে অনেক বেশি সাহস, যেটাকে বলা হয় ধরেন হটকারিতা। তাহলে এই যে ভীরুতা, একদিক দিয়ে আপনি অনেক ভীতু, আর একদিক দিয়ে হচ্ছে আপনি অনেক হটকারী। তার মানে এই দুইটার মাঝামাঝি অবস্থানে কি, মাঝামাঝি অবস্থান হচ্ছে আপনার সাহসিকতা। তার মানে এখানে গোল্ডেন মিন হচ্ছে দুইটার মাঝামাঝি, যেটা এই যে সাহসিকতা, এটাই হচ্ছে গোল্ডেন মিন। ধরেন হচ্ছে এই যে দরিদ্রতা, ধরেন অনেক মানে গরিব, দরিদ্রতা এটা হচ্ছে একদিকে, আর এইদিকে মনে করেন যে প্রাচুর্য, অনেক বেশি সম্পদের প্রাচুর্য। তাহলে দরিদ্রতা এবং প্রাচুর্যের গোল্ডেন মিন কি হবে, একদিকে দরিদ্র আরেকদিকে প্রাচুর্য, তাহলে গোল্ডেন মিন হবে আমার মধ্যবিত্ত। একইভাবে ধরেন যে অনুন্নত রাষ্ট্র, তৃতীয় বিশ্বের রাষ্ট্র, এটা এক পাশে, আরেক পাশে ধরেন পৃথিবীর প্রযুক্তি সমৃদ্ধ উন্নত রাষ্ট্র, তাহলে আমার গোল্ডেন মিন কি হবে, গোল্ডেন মিন হবে আমার উন্নয়নশীল রাষ্ট্র। তার মানে এই যে নিকোমাচিও যে এথিক্স যে বইটা আছে, সেখানে তিনি আসলে মানুষের গুণাবলীর ক্ষেত্রে, ভার্চুর ক্ষেত্রে তিনি যেটা বর্ণনা করেন এরিস্টটল, সেই ভার্চুটা হচ্ছে আমার কি গোল্ডেন মিন, বা সেটা এই যে গোল্ডেন মিন। তাহলে এই গোল্ডেন মিন হচ্ছে কি আমার দুইটা জিনিসের মধ্যবর্তী অবস্থা। তো এই জায়গায় আসলে এই যে ভার্চু যেটা আছে, ভার্চু বাড়ি সদ্গুণ, এটা হচ্ছে মধ্যপন্থা, যেটা গোল্ডেন মিন। যেমন সাহস ও ভীরুতার মাঝখানে হটকারিতা, এটা দেখবেন। আবার সংযম, যে অতিরিক্ত লালসা এবং হচ্ছে উদাসীনতার মাঝখানে গোল্ডেন মিন কি, একদিকে আপনার অতিরিক্ত লালসা বা লাস্ট, একদিকে লাস্ট বা অতিরিক্ত লালসা, আরেকদিকে মনে করেন যে আপনার হচ্ছে রেকলেসনেস বা উদাসীনতা। তাহলে এটার মাঝামাঝি অবস্থান কি, এটার গোল্ডেন মিন হচ্ছে সংযম। তার মানে গোল্ডেন মিন বা হচ্ছে মাঝামাঝি অবস্থা যেটা আছে ওইটাই হচ্ছে গোল্ডেন মিন। এটা একবার রিডিং করলেই হবে। তো এই ক্ষেত্রে তিনি আসলে এই নিকোমের এথিক্সে আসলে বন্ধুত্বের গুরুত্ব দেন, যে আসলে জীবনে হ্যাপি হওয়ার ক্ষেত্রে, সুখ হওয়ার ক্ষেত্রে যে বন্ধুত্ব থাকা, পার্টনারশিপ থাকা, এটা হচ্ছে গুরুত্বপূর্ণ। এই জায়গায় হচ্ছে কিছু প্রশ্ন আছে, দেখেন পারেন কিনা। নীতিবিদ্যার আলোচ্য বিষয় কি, তাহলে নীতিবিদ্যার আলোচ্য বিষয় আমরা কি এখানে পড়েছিলাম, যে সমাজে বসবাসকারী মানুষের আচরণগুলা আলোচনাও করবে, আবার ইভ্যালুয়েটও করবে, মূল্যায়ন করবে। ইভ্যালুয়েটটা কি করবে, সে যে আচরণটা করছে এটা এটা নৈতিকভাবে ঠিক নাকি অনৈতিক, এই বিষয়গুলো হচ্ছে সে আলোচনা করবে। তার মানে হচ্ছে নীতিবিদ্যার আলোচ্য বিষয়, আপনি যদি অপশনগুলো দেখেন, দেখেন মনে হবে যেন সবগুলাই সঠিক।
তাহলে উত্তর কি হবে? উত্তর হবে এই যে এটা আমরা যেটা বলেছি, আলোচনা করে পাশাপাশি হচ্ছে সেই যে অ্যাকশনটা নিচ্ছে, সেই যে ডিসিশনটা নিচ্ছে, এটা নৈতিকভাবে ঠিক নাকি অনৈতিক এটা মূল্যায়ন করা। তাহলে এই মূল্যায়নের পদ্ধতিটা কি? মূল্যায়নের পদ্ধতিটা আমরা বলছি যে ইউটিলিটারিয়ানিজম বা উপযোগবাদ, যদি সর্বোচ্চ মানুষ সুখ হয়, হ্যাপি হয়, তাহলে কাজটা নৈতিক। ডিঅন্টোলজি বা কারণবাদ কি বলে? যে না, সর্বোচ্চ মানুষ না কম মানুষ হ্যাপি হচ্ছে সেটা ম্যাটার না, ম্যাটার হচ্ছে আমি যে কাজটা করছি, আমি যে অ্যাকশনটা করছি সেটা নৈতিকভাবে ঠিক কিনা সেটা। আর ইউটিলিটারিয়ানিজম যারা আছে, জেরেমি বেনথাম, তারপর হচ্ছে জন স্টুয়ার্ট মিল, তাদেরকে কি বলা হয়? কনসিকুয়েন্সিয়ালিস্ট বা হচ্ছে ফলাফলবাদী, মানে হচ্ছে কনসিকুয়েন্ট বা রেজাল্টের উপর ভিত্তি করে যেই নীতি নৈতিকতা ঠিক হয়, এটি হচ্ছে ইউটিলিটারিয়ানিজম বা আউটকামের উপর ভিত্তি করে। যদি বলে কোন শ্রেণীর ক্রিয়া, মানে আমাদের তো দুই ধরনের ক্রিয়া, আমরা কিছু ইচ্ছাই করি, কিছু অনিচ্ছাই করি, তাহলে নীতিবিদ্যার আলোচ্য বিষয় কোনটা? মানুষের কোন ক্রিয়া? এই যে ঐচ্ছিক বা ভলান্টারি ক্রিয়া। দেখেন প্রশ্নে একটা কি কত ক্রিটিক্যাল দিছে এখানে, আপনার মনে একবার মনে হবে যেন ক তো ঠিকই আছে, আবার যখন অপশনগুলো পড়বেন তখন মনে হবে যেন এইটাও মনে হয় ঠিক আছে, ইচ্ছা নিরপেক্ষ ক্রিয়া, তার মানে হচ্ছে ক ও গ হইতে পারে, এরকম না। কারণ আমরা হচ্ছে নিকোমাচিও যে এথিক্স যে বইটা, সেখানে আমরা পড়েছি যে নীতিশাস্ত্র আমাদের যেই কাজটা আমরা ভলান্টারিলি করি, নিজের ইন্টেনশনালি করি, শুধু ওইটাই হবে ঐচ্ছিক ক্রিয়া, আর অন্য কোনো ক্রিয়া নিয়ে সে কাজ করে না। এবার হচ্ছে দ্বিতীয় পর্ব আমরা চলে যাই, সেটা হচ্ছে এই যে নীতিবিদ্যা নিয়ে, ইথিক্স, নীতিশাস্ত্র, এটা নিয়ে কিছু কনসেপচুয়াল ক্লারিটি আছে। এগুলো হচ্ছে আমার বোঝানোর কিছু নাই, এটা হচ্ছে আপনারা জাস্ট একবার রিডিং পড়লেই হবে। স্লাইড থেকে আপনাদের যে স্লাইডটা দিয়ে দেবো, এটা রিডিং পড়বেন, এটা রিডিং পড়লেই একবার হয়ে যাবে। এই যে সোফিস্ট যারা আছে, এটা বললাম একদম ব্যাকগ্রাউন্ডে, সোফিস্ট মানে হচ্ছে তৎকালীন এই যে আপনার অ্যাথেন্সে যে নগর রাষ্ট্র ছিল, সেখানে ফিলসফি, তারা আসলে নীতি নৈতিকতা নিয়ে আলোচনা করতো। তো তারা মূলত যেটা করতো, তারা হচ্ছে মানুষকে বেশি গুরুত্ব দিত, যে মানুষ, এই যে মানুষ হচ্ছে সব কিছুর পরিমাপক। অর্থাৎ তারা অনেকটা আসলে ওই যে আপনার রিলেটিভিজম যেটা আছে না, আপেক্ষিকতা, মানুষের যেই জায়গায় যেটা করলে তার সর্বোচ্চ সুখ হবে, ওইটার প্রতি তারা মানুষকে বেশি গুরুত্ব দিত, যেটাতে আসলে মানুষের উপকার হবে। ধরেন মানুষের সুখ কিন্তু হচ্ছে, ধরেন যে অতিরিক্ত পশু বলি দিতে হচ্ছে, মনে করেন যে মানুষের সুখের জন্য, তার ভোগবাদের জন্য, এক্ষেত্রে সোফিস্টরা তারা মনে করতো যে ভাই মানুষের যেটাতে সুখ সেটাই হচ্ছে সবকিছুতে নৈতিক। তার মানে হচ্ছে মানুষ সবকিছুর পরিমাপক, এটা হচ্ছে তারা বেশি গুরুত্ব দেয়। তাহলে এখানে দুইটা জিনিস, সোফিস্ট কারা? এটা হচ্ছে তারা গ্রিসের। তারপর হচ্ছে তারা কাদেরকে বেশি গুরুত্ব দিত? তারা হচ্ছে মানুষকে বেশি গুরুত্ব দিত। নীতিবিদ্যার যে অংশটা হচ্ছে ওই যে তাত্ত্বিক আলোচনা করে, একাডেমিক থিওরিগুলো আলোচনা করে, ওটাকে কি বলে? ওটাকে মেটাফিজিক্স বা হচ্ছে পরানীতিবিদ্যা বলে। এই পরানীতিবিদ্যার সূত্রপাত কে করে? এটা হচ্ছে জি এ মুর। এটা হচ্ছে আপনারা রিডিং পড়বেন, এই জি এ মুরের একটা বিখ্যাত গ্রন্থ আছে প্রিন্সিপিয়া এথিকা নামে। তার মানে হচ্ছে পরানীতিবিদ্যা কি নিয়ে আলোচনা করে? এই ইথিক্স, নীতিশাস্ত্রের যে থিওরিগুলো আছে, যে ফিলোসফির যে একাডেমিক জায়গাগুলো আছে, তত্ত্বগুলো আছে, এগুলো নিয়ে আলোচনা করে পরানীতিবিদ্যা। পরানীতিবিদ্যা নিয়ে সবচেয়ে একটা বিখ্যাত বই লিখেছে প্রিন্সিপিয়া এথিকা, এটা কে লিখেছে? জে ই মুর। তাহলে যদি বলা হয় যে পরানীতিবিদকে বা মেটা ইথিক্সের জনককে, তাহলে সেটা হবে জে ই জি ই মুর। দ্বিতীয়ত হচ্ছে ব্যবহারিক নীতিবিদ্যা। তাহলে ব্যবহারিক মানে কি? প্র্যাকটিক্যাল, অর্থাৎ আমাদের দৈনন্দিন জীবনে যেই কাজগুলো আমরা করি সেটাই হচ্ছে ব্যবহারিক নীতিবিদ্যা। যদি প্রশ্ন আসে যে যে আত্মহত্যা, এটা 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 নৈতিকভাবে ঠিক না অনৈতিক, তাহলে এটা কিসের ক্ষেত্রে? এগুলো হচ্ছে ধরেন এই যে অ্যাবর্শন বা ভ্রূণ হত্যা, তারপরে ধরেন এটা, তারপর হচ্ছে ধরেন এই যে সারোগেসি যেটা আছে, সারোগেসি মানে হচ্ছে ওই যে অন্যের গর্ভ ভাড়া করে যে সন্তান উৎপাদন করা, তারপর ধরেন পশু নিধন করা, সাইবার ক্রাইম করা। তো যে কাজগুলো আপনার ব্যবহারের উপর, এগুলো হচ্ছে ব্যবহারিক নীতিবিদ্যা। পরিবেশ কেন্দ্রিক, পরিবেশ আপনি দূষণ করবেন কি করবেন না, এই ধরনের যে নীতিগুলো আছে, এগুলো হচ্ছে পরিবেশ নীতিবিদ্যা। তাহলে যদি পরিবেশ কেন্দ্রিক মতবাদের, এই যে পরিবেশ কেন্দ্রিক যে ফিলোসফি, এটা সাম্প্রতিক ডেভেলপমেন্ট, এটার সূচনাকারী হচ্ছে দার্শনিক আপনার এই যে আলডো লিওপল্ড। এটা জাস্ট এক নজর দেখলে হবে, এটা মুখস্থের কিছু নয়। আলডো লিওপল্ড হচ্ছে পরিবেশবাদী যে নীতিবিদ্যার জনক। তারপর হচ্ছে ধরেন এই যে মানব কেন্দ্রিক যেগুলো আছে, সেখানে মানুষ, তারপর হচ্ছে চিকিৎসা পেশা রিলেটেড যেগুলো আছে, সেগুলো হচ্ছে চিকিৎসা নীতিবিদ্যা। তারপরে যে মুরাল ফ্যাকাল্টি, মুরাল ফ্যাকাল্টি মানে কি? আপনার নৈতিক যে বিচার শক্তি বা নৈতিক বৃত্তিকে বলা হয় মুরাল ফ্যাকাল্টি। এটা জাস্ট এভাবেই এর আগে একবার আসছিল যে মুরাল ফ্যাকাল্টি বলতে কি বোঝায়, অপশন এটা ছিল নৈতিক বিচার শক্তি বা হচ্ছে আমার নৈতিক যে বৃত্তি সেটা আছে। পেশাগত নৈতিকতা, এটা থেকেও পরীক্ষায় মাঝে মাঝে আসে। পেশাগত মানে প্রফেশনাল ইথিক্স। তাহলে পেশাগত নৈতিকতার একটু বুঝেন, এটা হচ্ছে সর্বশেষ মেবি 46 একটা প্রশ্ন আসছে এই পেশাগত নৈতিকতা থেকে। ধরেন আমরা এখানে পেশাগত নৈতিকতা পড়ছি, আমরা এখানে হচ্ছে পরিবেশগত নৈতিকতা পড়তেছি, আমরা এখানে ধরেন
এভাবে। তো এখন যদি অন্য জায়গা থেকে আসে তাহলে একটু আপনি কমন সেন্স দিয়ে ব্যবহার করবেন যে প্রফেশনাল ইথিক্স। প্রফেশনাল কি, ধরেন হচ্ছে আপনি এক জায়গায় চাকরির আবেদন করবেন, কোথায়, সেটা হচ্ছে আইসিটি মন্ত্রণালয়ের অধীনে। তো এই যে আইসিটি মন্ত্রণালয়ের অধীনে আপনি চাকরির জন্য আবেদন করবেন, তো তাহলে সেটার পেশাগত নৈতিকতা কি হবে? পেশাগত নৈতিকতা কমন সেন্স হচ্ছে ওই মন্ত্রণালয়ের যে রুলস রেগুলেশন আছে সেটা আপনাকে মানতে হবে। ওই মন্ত্রণালয়ের যে পরীক্ষা যে সিস্টেম, সেই পরীক্ষা পদ্ধতি আপনাকে ফলো করে যাইতে হবে অন্য কোনো উপায় ছাড়া, মানে অন্য কোনো থার্ড মাধ্যম ব্যবহার না করে, অনৈতিক। তারপরে ওই এটার পেশাগত আরেকটা নৈতিকতা হচ্ছে আপনি যে আইসিটি মন্ত্রণালয়ের জন্য চাকরি আবেদন করতেছেন, আইসিটি রিলেটেড, তারপর হচ্ছে এই যে কম্পিউটার রিলেটেড আপনার দক্ষতা আছে কিনা। তার মানে হচ্ছে আমার পেশাগত নৈতিকতা কি, আমি যে পেশায় যাচ্ছি বা যে প্রতিষ্ঠানে কাজ করতে যাচ্ছি স্ব কর্মক্ষেত্র অনুসারে আমার সততা, দায়িত্বশীলতা, নিরপেক্ষতা, আমার দক্ষতা, তারপর হচ্ছে ওই প্রতিষ্ঠানের গোপনীয়তা রক্ষা, ওই প্রতিষ্ঠানের আইন নিয়মকানুন মেনে চলা। তাহলে অপশনটা এরকম ছিল যে নিচের কোনটি পেশাগত নৈতিকতার উদাহরণ, তার মানে কি দক্ষতা, এটা অপশনই ছিল। এটা এটা 46 বিসিএস আসছে। আর কোড অফ ইথিক্স, কোড অফ ইথিক্স হচ্ছে মানে সব কিছুর এই যে রুলস রেগুলেশন যেগুলো আছে, অর্থাৎ মৌলিক মূল্যবোধ সংক্রান্ত আমাদের সাধারণ বা সংগঠনের পেশাগত যে ভূমিকা, তো এক্ষেত্রে কোড অফ ইথিক্সগুলো হচ্ছে আপনারা দেখে নেবেন যে ব্যবসায়ী যে পেশাগত মূল্যবোধ, এই যে দক্ষতা, তারপর হচ্ছে দায়িত্বশীলতা, গোপনীয়তা রক্ষা করা, প্রতিষ্ঠানের রুলস রেগুলেশন মেনে চলা। তারপর ধরুন একজন শ্রমিক, একজন কারখানা, সেখানে কর্মচারীর অধিকার, তার দায়িত্ব কর্তব্য, একজন নাগরিক রাষ্ট্রের আপনার নাগরিক অধিকার, নাগরিক করণীয়, এগুলোই হচ্ছে কোড অফ ইথিক্স। তাহলে কোড অফ ইথিক্স হচ্ছে ওই প্রতিষ্ঠান কেন্দ্রিক, ব্যবসা হলে ব্যবসা প্রতিষ্ঠান কেন্দ্রিক যে রুলস রেগুলেশন আছে, আপনি যদি গার্মেন্টস সেক্টরে কাজ করেন তাহলে ওইটার যে কোড অফ ইথিক্স আছে সেটি হচ্ছে কোড অফ ইথিক্স। তো এগুলো হচ্ছে একবার আপনার রিডিং পড়লেই হবে। নীতিবিদ্যার তিনটি স্বতঃসিদ্ধ স্বতঃসিদ্ধ হচ্ছে নীতিমালা, এটা একবার দেখলে যেমন হচ্ছে আত্মার অমরত্ব, ইমর্টালিটি অফ সোল, আমাদের যে আত্মা আছে, এই নীতিশাস্ত্রে তারা হচ্ছে তিনটা জিনিস অমরত্ব আছে। একটা বলে যে আমাদের যে আত্মা, সে আত্মাটা আসলে এটা সার্বজনীন, মানে আমাদের মৃত্যুর পরেও আমাদের আত্মাটা বেঁচে থাকে। আমি মৃত্যুর আগে যে কাজ করব, যদি ভালো কাজ করি তাহলে আত্মা হচ্ছে ভালো ফিল করবে, মৃত্যুর পরে আমি যদি খারাপ কাজ করি তাহলে হচ্ছে আমার আত্মা খারাপ ফিল করবে। তার মানে হচ্ছে আত্মার অমরত্ব, আত্মা হচ্ছে আমরা মারা গেলেও এটা থাকে, এটা হচ্ছে নীতিবিদ্যার স্বতঃসিদ্ধ একটা নীতিমালা। একটা হচ্ছে আমার ইচ্ছার স্বাধীনতা, ফ্রিডম অফ উইল। আমরা বলেছি যে নীতিবিদ্যা ঐচ্ছিক ক্রিয়াগুলো নিয়ে আলোচনা করে, যেখানে আপনি নিজে সিদ্ধান্ত নিচ্ছেন, সেটার উপর জোর করে চাপিয়ে দেওয়া বিষয় হচ্ছে এটা আলোচনা করে না। তৃতীয়ত হচ্ছে ঈশ্বরের অস্তিত্ব। তো অনেক জায়গায় আসলে নীতিবিদ্যা কোনটা নীতি নৈতিকতা আছে কিনা, এটা আসলে ঈশ্বরের অস্তিত্বকে স্বীকার করেই আলোচনা করে, যেটাকে আবার ডিঅন্টোলজি অনেক ক্ষেত্রে বলা হয়, যেটা আমরা পড়েছিলাম কারণবাদ, মানে ঈশ্বরের অস্তিত্বটা স্বীকার করেই নীতি নৈতিকতাটা ঠিক করা। তারপরে নীতি নৈতিকতার হচ্ছে নীতিবিদ্যার তিনটা স্বতঃস্ফূর্ত বিষয়: আত্মার অমরত্ব, ইচ্ছার স্বাধীনতা, আর একটা হচ্ছে ঈশ্বরের অস্তিত্ব। যদি একটু প্রশ্নগুলো দেখেন, ব্যক্তি স্বেচ্ছায় যে ক্রিয়া করে এটা কি হবে? ঐচ্ছিক ক্রিয়া। সোফিস্ট কারা? গ্রিক। নিচের এই যে এটা 47-এ আসছিল, নিচের কোনটি পেশাগত নৈতিকতার উপাদান? তাহলে পেশাগত, পেশা মানে প্রফেশনাল। এই যে সাম্প্রদায়িকতা, এটা কি পেশাগত নৈতিকতা? অর্থাৎ আপনি একটা জায়গায় আছেন, আপনি ধর্মের ভিত্তিতে হচ্ছে একজনকে আপনি ধরেন নিয়োগ দিচ্ছেন, তার মানে এগুলো তো পেশাগত না, সাম্প্রদায়িকতা না। তারপর ধরেন যে স্বজন প্রীতি, দরিদ্রতা, তাহলে কি পেশাগত, প্রফেশনাল যেটা, এটা হচ্ছে দক্ষতা, প্রতিষ্ঠানের নিয়মকানুন মেনে চলা, সেগুলো। এবার আসি যে এই যে নীতিশাস্ত্রটা আমরা পড়লাম, নীতিশাস্ত্রটা হচ্ছে কি, কোথায় থেকে আসছে? ওই যে ফিলসফির একটা ক্ষেত্র হচ্ছে নীতিশাস্ত্র। এখন আবার এই নীতিশাস্ত্রের তো আবার অনেকগুলো সাব সেক্টর আছে, সেগমেন্ট আছে। তো এটার মধ্যে আরেকটা অন্যতম সেগমেন্ট হচ্ছে মুরালিটি বা হচ্ছে নৈতিকতা। তাইলে এই মুরালিটি শব্দটা হচ্ছে নৈতিকতার ইংরেজি প্রতিশব্দ, যেটা আসলে ম্যাস বা মুরালিটাস থেকে আসছে। মুরালিটাস মানে হচ্ছে আমার সঠিক আচরণ বা হচ্ছে চরিত্র। তো এই যে নৈতিকতা বা মুরালিটি যেটা আমরা বলি, মুরাল গ্রাউন্ডে, মুরাল জিনিসটা কি? যে আমার সত্য বলা, বড়দের শ্রদ্ধা প্রদর্শন করা, অসহায়দের সাহায্য করা, চুরি বা দুর্নীতি থেকে বিরত থাকা, এই যে আমাদের হিউম্যান বিহেভিয়ার, এগুলাই মূলত আসলে নৈতিকতা। তো এগুলার প্রামাণ্য সংজ্ঞাটা জাস্ট দেখে নেবেন এক দুইবার। প্রামাণ্য সংজ্ঞাটা হচ্ছে এই যে মুরালিটি যেটা আছে, এই যে আমাদের নৈতিকতা, এটা হচ্ছে সক্রেটিস যেটা বলছে সেটা হচ্ছে এই যে ভার্চু, মানে সদ্গুণের কথা বলছে, একজন ব্যক্তির যে সদ্গুণ, ভার্চু, সেটা। তারপর এই যে নৈতিকতা বা মোরালিটি, এটা থেকেও প্রশ্ন আসে যে মোরালিটি আসলে এই যে নৈতিকতার যে উৎসগুলো, এটা কি? তো এই ক্ষেত্রে জোনাথন হেডস যিনি আছেন, তিনি বলছেন যে আমাদের ধর্ম, আমাদের ট্রেডিশন বা ঐতিহ্য, আর একটা হচ্ছে হিউম্যান বিহেভিয়ার বা মানব আচরণ। তার মানে এটা একদম মুখস্থ রাখবেন এই জিনিসটা, যে জোনাথন হেডসের মতে ধর্ম, ঐতিহ্য, মানব আচরণ, ধর্ম, ঐতিহ্য, মানব আচরণ, এই তিনটা হচ্ছে নৈতিকতার
উদ্ভব, এই তিনটা থেকে। তাহলে নৈতিকতার উৎস কি কি? ধর্ম, ঐতিহ্য, মানব আচরণ। কে বলেছেন? জোনাথন হেইটস। আর এই আরেকটা প্রামাণ্য সংজ্ঞা আছে, এটা হচ্ছে ওই যে জি মুরের পরানীতিবিদ্যা। পরানীতিবিদ্যার জনককে জি মুর। তিনি বলেছেন যে শুভর প্রতি অনুরাগ মানে ভালোর প্রতি আপনার আকর্ষণ, অশুভর প্রতি বিরাগ। তাহলে শুভর প্রতি অনুরাগ, অশুভর প্রতি বিরাগ, ভালোর প্রতি আকর্ষণ এবং হচ্ছে অভালোর প্রতি হচ্ছে আপনার উদাসীনতা। অর্থাৎ শুভর প্রতি অনুরাগ, অশুভর প্রতি বিরাগ, এটা কে বলছে? এটা হচ্ছে জি মুর। বেসিক তথ্য যেটা আছে এখানে আমার দেখার কিছু নাই, এটা হচ্ছে আপনারা একবার রিডিং পড়বেন, এখানে আমার পড়ানোর কিছু নাই, এটা রিডিং পড়লেই হবে স্লাইড থেকে। আইন ও নৈতিকতা, এই যে আমরা যদি দেখি ল এবং হচ্ছে মোরালিটি বা নৈতিকতা, ল ভার্সেস এই যে আইন এবং নৈতিকতার মধ্যে এই জিনিসটা নিয়ে আসলে উড্রু উইলসনের একটা আছে, তিনি বলছেন যে আমার যে আইন আছে, এই আইনটা দ্বারা বোঝা যায় একটা সোসাইটি, একটা রাষ্ট্র তারা নৈতিকভাবে কতটা অগ্রগতি হয়েছে। মানে একটা রাষ্ট্রের আইন শৃঙ্খলা পরিস্থিতি দিয়ে আইন দেখে আপনি বুঝতে পারবেন ওই রাষ্ট্রের সোসাইটি নৈতিকভাবে কতটা অগ্রগতি হয়েছে। তার মানে হচ্ছে আইন হচ্ছে আমার রাষ্ট্রের নৈতিকতার দর্পণ। যেই রাষ্ট্রে ধরেন হচ্ছে মানুষ আইন মানে, তার মানে হচ্ছে ওই রাষ্ট্রের মানুষগুলা অনেকভাবে নৈতিকভাবে অনেক সৎ। যে রাষ্ট্রের মানুষ ধরেন আইন কানুন মানে না, নিয়ম নীতি মানে না, ভার্চু মানে না, তার মানে হচ্ছে তারা নৈতিক অগ্রগতিটা তাদের অনেক কম। তার মানে এটা আপনি জাজ করতে পারেন বা দর্পণ হিসেবে কাজ করে, এটা হচ্ছে কার? উইলসনের মতে। তো এই যে আমরা হচ্ছে যে মার্কিন প্রেসিডেন্ট উড্রু উইলসন, পরীক্ষার অপশনে কি থাকে জানেন? যে আইন হলো রাষ্ট্রের নৈতিক অগ্রগতির দর্পণ, উক্তিটি কার? ওখানে এই উড্রু শব্দটা থাকে না, থাকে যে উইলসনের। ধরেন যে জন স্টুয়ার্ট মিলের, জেরেমি বেনথামের। তাহলে এই যে এটা মনে রাখবেন যে উড্রু উইলসনের। এটার একটু আমরা ব্যাখ্যাটা দেই, আইনের ব্যাখ্যা। ধরেন এই যে ল বা আইন আছে, আইন মানুষকে কি করে? আমাদের রাষ্ট্রে কি কি আইন আছে? ধরেন ট্রাফিক আইন আপনাকে মেনে চলতে হবে, বাল্যবিবাহ আইন আপনাকে মেনে চলতে হবে, আপনাকে রাষ্ট্রে হচ্ছে ট্যাক্স পলিসি মেনে চলতে হবে। তাহলে এই লগুলো হচ্ছে আপনার আমার যে বাহ্যিক যে আচরণ আছে, আমাদের যে বিহেভিয়ার আছে। ধরেন আপনি কাউকে হত্যা করতে পারবেন না, কারোর থেকে হচ্ছে গুম করতে পারবেন না, খুন করতে পারবেন না। আপনার আচরণ, আপনার বিহেভিয়ার, বাহ্যিক আচরণটা কন্ট্রোল করে হচ্ছে আইন। তাহলে এই যে বাহ্যিক আচরণটা যে আইন কন্ট্রোল করে, এটা আমরা একটু দেখাই এখানে। তার মানে হচ্ছে এটা হচ্ছে আপনার বাধ্যকরণীয় আছে, মানে আপনার বাহ্যিক আচরণ নিয়ন্ত্রণ করে। এবং দ্বিতীয়ত হচ্ছে এটার একটা স্বীকৃত কর্তৃপক্ষ আছে। আইনগুলো কে তৈরি করে? আইনগুলোর কর্তৃপক্ষকে, এটার অথরিটিকে রাষ্ট্র তৈরি করে, সরকার তৈরি করে। তার মানে আইনের একটা কর্তৃত্ব বা অথরিটি আছে। দ্বিতীয়ত হচ্ছে আইন না মানলে, আপনি যদি আইন ভঙ্গ করেন, আপনার এটাকে আইন ভঙ্গ করলে এটাকে অপরাধ হিসেবে, ক্রাইম হিসেবে ধরা হয়, যে কারণে আপনাকে শাস্তি পেতে হয়। এবং এই আইনটা রাষ্ট্রের কোনো না কোনো সংবিধানে অথবা রাষ্ট্রের অন্যান্য কোনো ফরম্যাটে এটার একটা লিখিততা বা লিখিত আকারে আছে। তো এইগুলো হচ্ছে আইনের বেসিক বৈশিষ্ট্য। অপরদিকে যদি আপনি নৈতিকতাটা দেখেন, নৈতিকতা হচ্ছে মানুষের বাহ্যিক আচরণ ছাড়াও এই যে মানুষের যে মানসিক আচরণ, সেটাকে নিয়ন্ত্রণ করে। এবং নৈতিকতাটা আসলে, আইন তো একটা লিমিটেড, আপনি জানেন যে কি কি আইন আছে, একদম নির্দিষ্ট স্পেসিফিক আপনি জানেন, রাষ্ট্র কর্তৃক আরোপিত, রাষ্ট্র এটা রিটেন ইয়াতে থাকে। কিন্তু নৈতিকতা এটা একদম অনির্দিষ্ট, এটা স্থানভেদে আবার ভিন্নও হয়। ওই যে যেটা আমরা মিয়ামি সি বিচের উদাহরণ দিয়ে দেখিয়েছিলাম, যে স্থানভেদে নৈতিকতাটা এক এক রকম এক এক জায়গায়। তারপর হচ্ছে নৈতিকতাটা আসলে কোনো রাষ্ট্রীয় নয়, এটার কোনো অথরিটি নাই। নৈতিকতার কোনো অথরিটি নাই যে এটা কোনটা নৈতিক কোনটা অনৈতিক, এটা আপনাকে ইম্পোজ করে দিচ্ছে। তবে এটা একটা সামাজিক ব্যাপার, মানে একটা সোসাইটির যে ভ্যালুজ আছে, আপনি যে সোসাইটিতে বাস করেন, ওই সোসাইটিতে দেখবেন যে হচ্ছে যেখানে বড়দের সম্মান করতে হয়। আপনার সোসাইটিতে টিচার যখন ক্লাসে আসে, আপনাকে দাঁড়িয়ে শ্রদ্ধা করতে হয়। আপনি কারো থেকে টাকা ধার নিলে তাকে সঠিক সময় টাকাটা দিয়ে দিতে হয়। এগুলো নিয়ে তো কোনো রুলস নাই, রাষ্ট্র কর্তৃক আরোপিত কোনো আইন নাই। যে আইনটা ধরেন আপনি একজন থেকে টিচার আসছে, আপনি দাঁড়াইলেন না, আপনি কিন্তু রাষ্ট্র আপনাকে এটাকে অপরাধ হিসেবে গণ্য করতে পারে না, আপনাকে কোনো শাস্তিও দিতে পারে না। কিন্তু এটা হচ্ছে আপনার কি, এটা একটা নৈতিক বিষয়। টিচার আসলো, আপনি তার শ্রদ্ধায় দাঁড়ালেন, তার মানে এই বিষয়গুলো হচ্ছে সোশ্যালি কনস্ট্রাক্টেড। আপনার আন্তর্জাতিক বিষয়গুলিতে যে কনস্ট্রাকটিভিজম আছে, যেগুলো সোশ্যালি কনস্ট্রাক্টেড, এগুলোই হচ্ছে আপনার বা সামাজিক বিষয়। তার মানে এই জিনিসটা গুরুত্বপূর্ণ। তাহলে আইন যেটা ল, ওইটা হচ্ছে
ওটার অথরিটিকে রাষ্ট্র, তার মানে আইন হচ্ছে ল বা আইন হচ্ছে রাষ্ট্রীয় বিষয়, স্টেট বা রাষ্ট্রীয় বিষয়। আর মোরালিটি বা নৈতিকতা এটা হচ্ছে আমার কি সামাজিক বিষয় বা সোশ্যালি কন্ট্রাক্ট, সোসাইটি বা এটা সামাজিক বিষয়। তো এই জিনিসটা একটু খেয়াল রাখবেন, আইন রাষ্ট্রের বিষয়, স্টেট, এটাতে আপনার শাস্তি আছে, বাধ্যবাধকতা মানতেই হবে। আর মোরালিটি এটার কোনো নির্দিষ্টতা নাই, এটা কেউ আরোপিতও করে না, এটা আপনার সোসাইটি যেই সোসাইটিতে আছেন ওই সোসাইটির স্ট্রাকচার অনুযায়ী এটা সোসাইটিতে কনস্ট্রাক্টেড বা সোসাইটিতে গঠিত হয়। তার মানে নৈতিকতাটা এটা একটা সামাজিক ব্যাপার। তাহলে নৈতিকতাটা আসলে আপনার শাস্তি পেতে হয় না কোনো একটা অনৈতিক কাজ করলে, তবে আপনার বিবেক যেটা আছে, আপনার বিবেকের যে দংশন সেটা সহ্য করতে হয়। তার মানে হচ্ছে নৈতিকতাটা হচ্ছে আপনি কোনো একটা কাজ নৈতিকভাবে অনুচিত আপনি একটা কাজ করেছেন, পরবর্তীতে দেখবেন যে রাতে হচ্ছে আপনার বিবেকে সেটা তাড়িত হয় যে আসলে আমি তো কাজটা ঠিক করলাম না। আপনাকে রাষ্ট্র শাস্তি দিচ্ছে না, এটা অপরাধ হিসেবে গণ্য হচ্ছে না, কিন্তু আপনার বিবেকের যে দংশন সেটা হয়। তার মানে নৈতিকতায় কি হয়, ইমোরাল একটা কাজ করলে আপনার বিবেকের দংশন হয়। আইন ও নৈতিকতার মধ্যে যদি এবার সংযোগ হয়, ধরেন রাষ্ট্রের আইন ল আছে আর একদিক দিয়ে আপনার মোরালিটি, দুইটা যদি সংযোগ হয় তাহলে কি হয় ওই রাষ্ট্রে? ওই রাষ্ট্রে হচ্ছে যদি দুইটা একসাথে হয় তাহলে আমরা দেখি যে রাষ্ট্র ব্যবস্থার সমাজের যে এই যে উৎকর্ষতা, যেটা সমাজের যে ব্যবস্থা সেটা উন্নত হয়। নৈতিকতা ছাড়া আইন অকার্যকর। আপনি রাষ্ট্র আইন করছে, আপনি নৈতিক ওইটা মানছেন না, তার মানে কি নৈতিকতা ছাড়া আইন অকার্যকর। তারপর হচ্ছে নৈতিকতাকে আইন দ্বারা নিয়ন্ত্রণ করা যায় না, এগুলো বেসিক জিনিস। তার মানে হচ্ছে এই যে আইন যে রাষ্ট্রের নৈতিক অগ্রগতির দর্পণ, এই উক্তিটা কার? উক্তিটা হচ্ছে উড্রো উইলসনের। নৈতিকতার রক্ষা কবচ কি? নৈতিকতা যেহেতু আপনাকে শাস্তি দিতে পারে না, কেউ আপনাকে অ্যারেস্ট করতে পারে না, তাহলে এটা মোরালিটিটা কে রক্ষা করবে? এটা রক্ষা কবচটা কি? তাহলে এটা রক্ষা কবচটা হচ্ছে আপনার ওই যে বিবেকের যে দংশন সেটা, মানে আপনার বিবেকে সেটা বাধে কোনো একটা ইমোরাল কাজ করলে। তার মানে নৈতিকতার রক্ষা কবচ হচ্ছে আমার বিবেকের দংশন। আমরা প্রথম পার্টের যে বেসিক যে বিষয়টা সেটা আমরা হচ্ছে দেখেছি, এই পুরো থিওরি রিলেটেড যে কাজটা এটা আমরা দেখেছি। দ্বিতীয়ত এখানে কিছু বিষয় বাকি আছে, ফিলোসফির 3টা বিষয়। সেটা হচ্ছে আমার ওই যে লজিকের যে প্যাটার্নগুলো, অর্থাৎ ডিডাকটিভ মেথড, তারপর হচ্ছে অ্যাবডাকটিভ মেথড, এটা আমরা পরের ক্লাসে একটু দেখে দিব, এটা খুব বেশি সময় লাগবে না, 10 মিনিট লাগবে, পরের ক্লাসে দেখাবো। এবার আসি যে এই জায়গা থেকে সবচেয়ে বেশি প্রশ্ন আসে এই যে বেসিক থেকে। আমরা বললাম যেহেতু 5 মার্ক বাড়িয়েছে, আমার ধারণা এই বেসিক থেকে আপনাদের প্রশ্ন বেশি আসবে। আরেকটা হচ্ছে এই যে দার্শনিক এবং তাদের ধারণাসমূহ, এই জায়গাটা হচ্ছে আপনার এই নৈতিকতা সুশাসনের এই পুরো চ্যাপ্টারের সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ দিক। তো এই জায়গায় হচ্ছে আমরা কিছু দার্শনিক আছে, গুরুত্বপূর্ণ দার্শনিক, এগুলো আমরা অবশ্যই পড়বো। এখানে স্লাইডে যতগুলা দার্শনিক আছে, কিছু বিষয় বুঝার আছে, সেগুলো আমরা দেখবো। আর হচ্ছে এই পুরো স্লাইডটা একদম ভালো করে পড়তে হবে আপনার। তাহলে একটা হচ্ছে সক্রেটিস, প্রথমত আসি। সক্রেটিস তো আমরা জানি তিনি গ্রিসের অ্যাথেন্সে জন্মগ্রহণ করেন। সক্রেটিসকে সব জ্ঞানীদের গুরু বলা হয়। তাহলে দর্শন যা ফিলোসফির জনক বলা হয়, এগুলো বেসিক আগে আসতো, এখন আসে না, আমাদের এডমিশন টেস্টে আসতো। তো বেসিকগুলো আমরা বললাম যে আমরা বেসিকও জানবো, সিলেবাসও জানবো, অ্যাডভান্সও জানবো। তো সক্রেটিসের যে উক্তিগুলো আছে এগুলো একটু আপনারা দেখবেন, যে নো দাই সেলফ, তারপর হচ্ছে আনএক্সামাইন্ড লাইফ ইজ নট ওয়ার্থ, এটা আপনারা একবার পড়লেই পারবেন। সক্রেটিসের ব্যাপারে আমার পড়ানোর কিছু নাই। তারপর হচ্ছে প্লেটো। তাহলে প্লেটো হচ্ছে কার ছাত্র ছিলেন? প্লেটো হচ্ছে সক্রেটিসের ছাত্র ছিলেন, যেটা হচ্ছে ওই যে আমরা ইস্পা দিয়ে পড়েছিলাম এডমিশনের সময়, SPAA। তাহলে এসতে হচ্ছে সক্রেটিস, পিতে হচ্ছে প্লেটো, এতে হচ্ছে এরিস্টটল, আর এতে হচ্ছে আলেকজান্ডার। তাহলে ইস্পা মনে রাখবেন, তার মানে হচ্ছে প্রথমে সক্রেটিস, তারপরে প্লেটো, তারপরে এরিস্টটল, তারপর হচ্ছে আলেকজান্ডার। তার মানে সক্রেটিসের ছাত্রকে প্লেটো, প্লেটোর ছাত্রকে এরিস্টটল, এরিস্টটলের ছাত্রকে আলেকজান্ডার, আলেকজান্ডারের শিক্ষককে এরিস্টটল, এরিস্টটলের শিক্ষককে প্লেটো, প্লেটোর শিক্ষককে সক্রেটিস। এটা একবার মনে রাখবেন ইস্পা। তো এখন এই যে প্লেটো হচ্ছে এই নীতিশাস্ত্র, মোরালিটি, নৈতিকতা। ও একটা গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে আরেকটা বলে দিই, এই যে এখানে আমরা বলছি যে দার্শনিক এবং তাদের প্রধান ধারণাসমূহ, এখন ফিলোসফিতে দার্শনিক আছে, হাজার হাজার দার্শনিক আছে, আপনি কাদেরগুলো পড়বেন? শুধুমাত্র ওই সকল দার্শনিক, যেই সকল দার্শনিকদের বই, যে সকল দার্শনিকদের কাজ বা ওয়ার্ক, সেটা হচ্ছে কি নিয়ে?
নীতিশাস্ত্র নিয়ে, নীতিবিদ্যা নিয়ে, নৈতিকতা নিয়ে। কারণ পুরো ফিলোসফির আমরা দেখেছি যে 6টা ক্ষেত্র আছে, পলিটিক্যাল ফিলোসফি আছে, অ্যাস্থেটিক্স আছে, অনেকগুলো বিষয় আছে। পুরো ফিলোসফি যেহেতু আপনাদের এই সিলেবাসে নেই, আপনাদের সিলেবাসে শুধু আছে ফিলোসফির 6টা ক্ষেত্রের নৈতিকতা এবং হচ্ছে লজিক্স যে পার্টটা আছে সেটা। তার মানে হচ্ছে লজিক এবং নৈতিকতা নিয়ে যে সকল ফিলোসফার কাজ করেছেন শুধুমাত্র তাদের ধারণা এবং তাদের সম্পর্কে আপনার ধারণা রাখতে হবে। তার মানে সব ফিলোসফারদের নিয়ে আপনার আলোচনা করতে হবে। তার মানে এখানে হচ্ছে আপনি বুঝতে পারছেন যে কাদেরকে বাদ দিতে হবে আর কাদেরকে পড়তে হবে। তো এই ক্ষেত্রে প্লেটো যেহেতু নৈতিকতা নিয়ে কাজ করেছে, এরিস্টটল কাজ করেছে, সক্রেটিস কাজ করেছে, হেগেল কাজ করেছে, জন স্টুয়ার্ট মিল কাজ করেছে, জেরেমি বেনথাম কাজ করেছে, জিসি দেব কাজ করেছে, আমরা তাদেরকে নিয়েই পড়বো। তো প্লেটুর একটা স্কুল ছিল একাডেমিয়া। তারপরে হচ্ছে প্লেটু হচ্ছে সদ্গুণ বলতে, এটা এটা মনে রাখবেন, এই যে সদ্গুণ বা হচ্ছে ভার্চু, সদ্গুণের ইংরেজিটা হচ্ছে ভার্চু। তাহলে ভার্চু বলতে 4টা কথা বলেছেন তিনি। ভার্চু কি, এটাও পরীক্ষায় আসে। প্রজ্ঞা বা জ্ঞান, আপনার প্রজ্ঞা বা জ্ঞান যার মধ্যে আছে তার মানে তার মধ্যে ভার্চু আছে। আপনার মধ্যে সাহস, অডেসিটি, সাহস। তারপর হচ্ছে আত্মনিয়ন্ত্রণ। তারপর হচ্ছে আপনার ন্যায়পরায়ণতা। তার মানে হচ্ছে এটা পরীক্ষায় একবার আসছিল যে প্লেটুর সদ্গুণ বলতে নিচের কোন 4টি জিনিস বুঝিয়েছেন? প্রজ্ঞা, সাহস, আত্মনিয়ন্ত্রণ, ন্যায়পরায়ণতা। প্রজ্ঞা, সাহস, আত্মনিয়ন্ত্রণ, ন্যায়পরায়ণতা। এটাও গুরুত্বপূর্ণ। দি রিপাবলিক বইটা কার? প্লেটুর। তার মানে একাডেমিয়া প্রতিষ্ঠা করে কে? প্লেটু। রিপাবলিক বই কার? প্লেটুর। 4টা মৌলিক গুণাবলী কার? প্লেটুর। 4টা মৌলিক গুণাবলী কি? প্রজ্ঞা, সাহস, আত্মনিয়ন্ত্রণ, আর একটা হচ্ছে ন্যায়পরায়ণতা। আরেকটা বিষয় হচ্ছে প্লেটুর রিপাবলিক। তাহলে রিপাবলিক এটা এইভাবে মনে রাখা যায়, REPUB। তাহলে রিপাবলিক মানে কি? রিপাবলিক মানে হচ্ছে আপনার একটা রাষ্ট্র ব্যবস্থা। আমরা বলি না যে দি রিপাবলিক অফ বাংলাদেশ, তাহলে রিপাবলিক মানে হচ্ছে একটা রিপাবলিক। তো এই যে প্লেটুর এই বইটা রিপাবলিকে তিনি আসলে একটা রাষ্ট্রের শাসন কাঠামো কি হবে, নাগরিকদের দায়িত্ব কি হবে, সরকারের দায়িত্ব কি হবে, সেনাবাহিনীর ভূমিকা কি হবে, এই 3টা জিনিস ব্যাখ্যা করেন। তো রিপাবলিকে আসলে তিনি বলেন সরকারের দায়িত্বে যিনি থাকবেন, যিনি প্রধান হবেন, সে হবে হচ্ছে আপনার, কোথায় যেন, এই যে আদর্শ রাষ্ট্রের কথা বলছেন, একটা আদর্শ রাষ্ট্র। তো এই আদর্শ রাষ্ট্রের যে চালিকা শক্তি হবে সেখানে তিনি বলছেন যে এই যে তার যে সদ্গুণ যেটা আছে, প্রজ্ঞা, যুক্তি, সেগুলা, এবং এই আদর্শ রাষ্ট্রে তিনি প্রধানমন্ত্রী বা তিনি রাজা থাকবেন, সেটা হবে দার্শনিক রাজা, একজন ফিলোসোফার। অর্থাৎ আপনার সোসাইটির সবচেয়ে বেশি যিনি ফিলোসফি জানে, সবচেয়ে বেশি প্রজ্ঞা যার আছে, সবচেয়ে বেশি ন্যায়পরায়ণতা যার আছে, সবচেয়ে বেশি আত্মসংযম যার আছে, ওই যে 4টা যে ভার্চু, এইরকম উচ্চ পর্যায়ে যিনি আছেন তিনি হবেন এই রিপাবলিক বা রাষ্ট্রের দার্শনিক রাজা। তো এই দার্শনিক রাজার হচ্ছে তিনি বলছেন তার হচ্ছে নিজস্ব কোনো সন্তান থাকবে না, কারণ সন্তানের প্রতি তার বায়াসনেস কাজ করবে। তার নিজস্ব কোনো স্ত্রী থাকবে না, তার প্রতি বায়াসনেস কাজ করবে। তো এইটা এই দার্শনিক রাজা। তাহলে যদি বলা হয় প্লেটুর রাষ্ট্র ব্যবস্থা, মানে দার্শনিক রাজার রাষ্ট্র ব্যবস্থাটা কার? প্লেটুর। এটা কোন বই ব্যাখ্যা করেছেন? রিপাবলিক। রিপাবলিক গ্রন্থটি কার? প্লেটুর। প্লেটুর হচ্ছে উক্তি আছে 2টা উক্তি, একটু পড়ে নেবেন। উক্তিটা হচ্ছে ভার্চু ইজ নলেজ অ্যান্ড এডুকেশন ইজ দি মেইন থিং টু একুয়ার ভার্চু। আরেকটা হচ্ছে এই যে এই উক্তিটা প্রায় আসে, তার মানে এই যে রিপাবলিক আমরা পড়ছি, দার্শনিক রাজা পড়ছি, এটা থেকেই যে একজন শাসক সে যদি ন্যায়পরায়ণ হয়, তাহলে হচ্ছে তো শাসক নিজে যদি ন্যায়পরায়ণ হয় তাহলে তো আসলে আইন নিষ্প্রয়োজন তিনি বলছেন। আর শাসক যদি দুর্নীতি পরায়ণ হয় তাহলে আমার রাষ্ট্রের আইন থাকলেও সে আইন তো আসলে কার্যকর হয় না, আইন নিরর্থক। তিনি রিপাবলিকে বলছেন একজন, ধরেন হচ্ছেন বাংলাদেশে আইন আছে যে মানুষ হত্যা করা যাবে না, এটা আইন আছে, কিন্তু আপনার শাসক সে ন্যায়পরায়ণ না। তার মানে কি, আপনার এই যে আইন আছে মানুষ হত্যা করা যাবে না, আপনার শাসক তো শোনে নাই, সে 2000 মানুষ খুন করে চলে গেছে। তার মানে হচ্ছে আমার শাসক যদি ন্যায়পরায়ণ হয় তাহলে মানুষ হত্যা করা যে আইনি অপরাধ, এই আইনটা না থাকলেও তার ওই ন্যায়পরায়ণতার কারণে সে মানুষ হত্যা করবে না। তাহলে এটা মনে রাখবেন যে শাসক যদি ন্যায়পরায়ণ হয় তাহলে আমার আইন নিষ্প্রয়োজন। আমার আইন আছে কিন্তু শাসক ন্যায়পরায়ণ না, তাহলে ওই আইনটা হচ্ছে নিরর্থক। তাহলে এই জিনিসটা কে বলছে? এটা প্লেটু বলছে। কোথায় বলছে? তার রিপাবলিকে। তার রিপাবলিকে তিনি কেমন শাসকের কথা বলেছে? দার্শনিক রাজার কথা বলেছে। তারপর হচ্ছে এরিস্টটল। এগুলো হচ্ছে বেসিক জিনিস, এগুলো পড়া। এই যে এরিস্টটল, এটা একটু আপনারা দেখলেই হবে। তাহলে এই যে দি পলিটিক্স, তাহলে রিপাবলিক হচ্ছে কার? প্লেটুর। দার্শনিক রাজা, রাষ্ট্র ব্যবস্থা, এগুলো হচ্ছে প্লেটুর। আর রাজনীতি নিয়ে যে কাজ করেছে, পলিটিক্স নিয়ে যিনি কাজ করেছেন তিনি হচ্ছেন কে? এরিস্টটল। তাহলে প্লেটু কাজ করছে রাষ্ট্র ব্যবস্থা নিয়ে, রিপাবলিক নিয়ে, আর এরিস্টটল কাজ করেছে কি নিয়ে? পলিটিক্স নিয়ে। তার মানে দি পলিটিক্স বইটা কার? এরিস্টটলের। আর এরিস্টটলের হচ্ছে একটা, আমরা কি পড়েছিলাম এর আগে, যে গোল্ডেন মিন বা হচ্ছে
সুবর্ণ মধ্যক। গোল্ডেন মিন বা সুবর্ণ মধ্যক ধারণাটা কার? এটা আমরা পড়েছিলাম যে ওই যে দুইটা এক্সট্রিমের মাঝামাঝি যে অবস্থাটা, অর্থাৎ আমার বেপরোয়া আর একটা হচ্ছে আমার ভীরুতা, দুইটার মাঝখানে আমার গোল্ডেন মিন বা সুবর্ণ মধ্যক হচ্ছে কি? সুবর্ণ মিন হচ্ছে আমার সাহস, তারপর আমার দারিদ্রতা এবং হচ্ছে প্রাচুর্যতার সুবর্ণ মধ্যক আমার কি? সেটা হচ্ছে মধ্যবিত্ত। তাহলে সুবর্ণ মধ্যক বা গোল্ডেন মিন এটা কার আইডিয়া? এটা হচ্ছে এরিস্টটলের আইডিয়া। এরিস্টটলের উক্তিগুলো হচ্ছে আপনারা একবার দেখে নেবেন। এই যে এটা পরীক্ষায় আসছিল, এই যে গোল্ডেন মিন বা সুবর্ণ মধ্যক, দেখেন দুইবার আসছে, 40তম বিসিএস এবং 36 বিসিএস আসছে। তার মানে এই যে গোল্ডেন মিন বা সুবর্ণ মধ্যক এই জিনিসটা কি? তাহলে এটা উত্তর কি হবে? এটার উত্তর হবে এই যে দুইটি চরম পন্থার মধ্যবর্তী অবস্থা। হবস নিয়ে পড়ার কিছু নাই, আমরা হচ্ছে ওই যে স্টেট অফ নেচার পড়েছিলাম না, প্রাকৃতিক রাজ্য একদম রাষ্ট্র সৃষ্টি হওয়ার আগে। ওই জায়গায় আসলে তিনি বলেছিলেন যে আসলে এই যে হবস, তিনি একটু ছিলেন, কঠোর ছিলেন। তিনি বলছেন যে মানুষ আসলে জন্মগতভাবেই মানুষ খারাপ, মানুষ হচ্ছে আপনার তিনি মানুষকে আসলে নেতিবাচকভাবে দেখেছেন আর কি। তো এই জায়গায় এই হবসের একটা বিখ্যাত বই আছে, সেটার নাম হচ্ছে লেভিয়াথান। তো এই লেভিয়াথান বইয়ে তিনি যে সোশ্যাল কন্ট্রাক্ট যে চুক্তিটা আছে, সামাজিক চুক্তি তথ্যটা ধারণা করেন লেভিয়াথান গ্রন্থে। তো এই সামাজিক চুক্তি তথ্যটা হচ্ছে রাষ্ট্রের, সরকারের সাথে রাষ্ট্রের সোসাইটি, জনগণের, অর্থাৎ স্টেট অফ নেচারে সেখানে কোনো সরকার ছিল না, রুলস রেগুলেশন ছিল না, একজন আরেকজনকে খুনাখুনি করতেছিল। তো এরকম একটা অবস্থায় সবাই মিলে তারা ঠিক করলো যে তাদেরকে শাসন করার জন্য, রুল করার জন্য একজন শাসক থাকবে তাদের থেকে, এবং এই শাসক কি করবেন? ওই যে জনগণের যে প্রায়োরিটি সেটাকে তিনি মেনে চলবেন। অর্থাৎ জনগণ এবং সরকারের মধ্যে একটা সামাজিক চুক্তি হয়েছিল যেটাকে বলে সোশ্যাল কন্ট্রাক্ট থিওরি, সেটা হচ্ছে স্টেট অফ নেচার আমলে। তার মানে এই যে লেভিয়াথান গ্রন্থটা কার? হবসের। সেই গ্রন্থে তিনি কি নিয়ে আলোচনা করেছেন? সামাজিক চুক্তি তত্ত্ব বা হচ্ছে সোশ্যাল কন্ট্রাক্ট থিওরি। এগুলো একদম বেসিক জিনিস। এবার হচ্ছে আপনাদের এই পুরো প্রত্যেকটা প্রশ্নে একটা প্রশ্ন থাকবে, অর্থাৎ আপনি 35 বিসিএস থেকে 47 বিসিএস পর্যন্ত প্রশ্নগুলোতে দেখবেন প্রতি বিসিএসে এই ব্যক্তি থেকে একটা না একটা প্রশ্ন আসছি। তার মানে হচ্ছে এইবারও আপনার এই ব্যক্তি থেকে একটা না একটা প্রশ্ন থাকার সম্ভাবনা অনেক বেশি। তো এই যে ইমানুয়েল কান্ট, এটার আগে একটা প্রশ্ন আসছিল যে এটা এইভাবে পড়বেন যে জার্মান ফিলোসোফার ইমানুয়েল কান্ট, তাইলে হচ্ছে দেশের নামটা আলাদা করে মুখস্থ করতে হবে না। জার্মান দার্শনিককে ইমানুয়েল কান্ট। ইমানুয়েল কান্ট কোন দেশের দার্শনিক? তিনি হচ্ছে জার্মানির দার্শনিক। এই ব্যক্তির তার নীতি কথার এই যে নৈতিকতা, মোরালিটি আমরা এতক্ষণ পড়লাম, এই নৈতিকতা নিয়ে তিনি সবচেয়ে বেশি কাজ করেছেন। তো এই জায়গায় তার নীতিবিদ্যার মূল কথা হচ্ছে তিনটা। এই যে তিনটা মূল কথা কি? আগে শুধু এই তিনটা মূল কথা জানলেই হইতো। এখন যেটা করে, এখন এগুলো নিয়ে তো আগে প্রশ্ন চলে আসছে, এখন কি করে? এই তিনটার ভিতরের ব্যাখ্যা থেকে প্রশ্ন আসে। তাহলে আমরা আগে প্রথমে জানি যে এই যে ইমানুয়েল কান্ট, উনি জার্মানের একজন দার্শনিক, তিনি নৈতিকতা নিয়ে তিনি তিনটা মূল কথা বলছে। একটা হচ্ছে সততার জন্য সদিচ্ছা, সততার জন্য সদিচ্ছা অথবা গুডউইল, সততার জন্য সদিচ্ছা, সদিচ্ছা গুডউইল। তার নৈতিকতার দ্বিতীয় প্রিন্সিপালস হচ্ছে কর্তব্যের খাতিরে কর্তব্য, ডিউটি ফর ডিউটির সেক, মানে এটা আপনার কর্তব্য, সেই কর্তব্যের কারণে আপনি করবেন। কর্তব্যের খাতিরে কর্তব্য, বাংলাটা মনে রাখবেন, সততার জন্য সদিচ্ছা বা গুডউইল, কর্তব্যের খাতিরে কর্তব্য, ডিউটি ফর ডিউটি সেক্স, আর একটা হচ্ছে শর্তহীন আদেশ বা ক্যাটাগরিক্যাল ইম্পারেটিভ। তাহলে এই তিনটা জিনিস একটু আমরা বুঝি, তার এই তিনটা জিনিস এটা খুবই গুরুত্বপূর্ণ। প্রথম একটা হচ্ছে সৎ ইচ্ছা বা সততার জন্য সদিচ্ছা। তো সদিচ্ছা হচ্ছে ধরেন কান্টের মতে একজন ব্যক্তি, আমাদের যে সৎ ইচ্ছা, মানে আপনার ইচ্ছাটা, আপনার ইন্টেনশনটা, এটা সৎ কিনা, এটা যদি ভালো হয়, এটা হচ্ছে একজন মানুষের জীবনে সবচেয়ে গুরুত্বপূর্ণ গুণ। যে ভার্চু আছে, যে গুণ আছে, এটার মধ্যে সবচেয়ে গুণ হচ্ছে আপনার ইচ্ছাটা সৎ। তো ইচ্ছাটা যদি সৎ হয়, তো এটা হচ্ছে আপনার মানসিক এমন একটা অবস্থান তৈরি করবে আপনার সৎ ইচ্ছার কারণে, যে কোনো একটা কাজ করার ক্ষেত্রে আপনি আসলে সঠিক কাজটাই করবেন। আপনার ইচ্ছাটা যদি সৎ থাকে, অর্থাৎ সৎ ইচ্ছা যদি থাকে ইন্টেনশনে, তাহলে আপনি যেই কাজটা করবেন, যে অ্যাকশনটা নেবেন, যে সিদ্ধান্তটা নেবেন, সেই কাজটা আসলে সঠিকই হবে। এবং আপনার ইচ্ছাটা যদি সৎ থাকে
কোনো একটা কাজ যদি আপনি করেন, ওই কাজটা যদি আপনি ক্ষতিও হন, তাও হচ্ছে আপনি সৎ কাজটাই করবেন। অর্থাৎ আপনার ফলাফল যাই হোক না কেন, আপনার ইন্টেনশনটা সৎ থাকলে আপনার নিজের ক্ষতি হইলেও আপনি ওই সৎ কাজটাই করবেন। যদি আমরা উদাহরণ দেই, ধরেন হচ্ছে আপনি আপনার একজন বন্ধুকে আপনি সাহায্য করছেন, আপনার সৎ ইন্টেনশনে যে আমি সাহায্য করলে সে সাথে বেনিফিট হবে, সে উপকার হবে, এটাতে আপনার কোনো প্রত্যাশা নেই। তো এখন এই যে আপনি তাকে সাহায্য করলেন, তার বিনিময়ে রিটার্নে আপনি কিছু পাবেন, এটা কিন্তু আপনি প্রত্যাশা করেন না। আপনার সাহায্য করা উচিত, আপনার ইন্টেনশন সৎ ইন্টেনশন, তাকে সাহায্য করা দরকার, এই জন্য আমি তাকে সাহায্য করেছি। আপনি রিটার্ন পাওয়ার জন্য আপনি সেই কাজটা করেন নাই, সাহায্য করেন নাই। তার মানে হচ্ছে আপনার এই সৎ ইচ্ছাটা হচ্ছে গুরুত্বপূর্ণ। তার মানে হচ্ছে একটা হচ্ছে সৎ ইচ্ছা, আপনি রিটার্ন বা পাওয়ার কোনো কিছু ইয়া করেন না, আপনি চিন্তা করেন যে কাজটা করা উচিত আপনার সদিচ্ছা সেটাই আপনি করেন। আরেকটা হচ্ছে কর্তব্যের খাতিরে কর্তব্য, ডিউটিস ফর ডিউটি শেক। এটার ইয়া হচ্ছে আমরা যেই কাজটা করি সেই কাজটা করি হচ্ছে আমরা সঠিক কাজ করার জন্য, আমরা যেই কাজগুলাই করি না কেন এতে আমাদের লাভ হবে বা আমাদের পরিণতি ভালো হবে। মানে আমরা হচ্ছে যেই কাজটা করা সঠিক, যেটা আপনার দায়িত্ব, এটা হচ্ছে রেসপন্সিবিলিটিকে বেশি ফোকাস দেয়। রেসপন্সিবিলিটি, তাহলে রেসপন্সিবিলিটি কি? ধরেন হচ্ছে আপনি বাসায় যাওয়ার সময় দেখলেন যে রাস্তা দিয়ে একজন খুবই বয়স্ক লোক, তিনি হাঁটতে পারতেছে না, তাহলে আপনি হচ্ছে তাকে কি করবেন? তাকে হচ্ছে আপনি সাহায্য করলেন শুধুমাত্র ওই লোকটার ভালোর জন্য। এটা হচ্ছে আপনার রেসপন্সিবিলিটি, তাকে সাহায্য করা। যে হাঁটতে পারতেছে না, ধরেন একজন অন্ধ, সে রাস্তা পার হবে, এটা ক্ষেত্রে আপনার একটা ডিউটি, মানে ডিউটিস ফর ডিউটি শেক, মানে আপনার কর্তব্যের জন্য আপনার দায়িত্ব, এটা এই কারণেই আপনি এই কাজটা করতেছেন। তার মানে একজন অন্ধ রাস্তা পার করে দিচ্ছেন, এটাই হচ্ছে আমার কর্তব্যের খাতিরে কর্তব্য, কারণ এটা আপনার ডিউটি, এটা আপনার কাজ, এটা নৈতিক কাজ। একজন, তার মানে হচ্ছে ধরেন বাবা তার সন্তানকে লালন পালন করা, এটা তার নৈতিক দায়িত্ব, নৈতিক কাজ। তার মানে এটা হচ্ছে ডিউটি ফর ডিউটি শেক্স। একজন অন্ধকে আপনি রাস্তা পার করে দিচ্ছেন, এটা কি ডিউটি ফর ডিউটি শেক্স, যেটা আপনার কর্তব্য। আর সদিচ্ছা হচ্ছে আপনার ইন্টেনশন সৎ, আপনি কোনো রিটার্ন আশা করেন না, মানে আপনি একজনকে আপনি সাহায্য করলে সে আপনাকে রিটার্ন দিবে, সে কারণে আপনি নৈতিক কাজটা করেন না, আপনার ইন্টেনশন সৎ, সে কারণে। একটা হচ্ছে আমার শর্তহীন আদেশ, বা এটাকে ইংরেজিতে বলে ক্যাটাগরিক্যাল ইম্পারেটিভ। এই তিনটা থেকেই প্রশ্ন আসছে। ক্যাটাগরিক্যাল ইম্পারেটিভ হচ্ছে এই কাজটা হচ্ছে পরবর্তীতে বড় আলোচনায় আসে, সেটা হচ্ছে আমার ইউনিভার্সালাইজেশন একটা রুলস আছে কান্টের, ইমানুয়েল কান্টের, তো আমরা সেটা ব্যাখ্যা করবো না। এটাকে ক্যাটাগরিক্যাল ইম্পারেটিভ মানে হচ্ছে ক্যাটাগরি করবেন। যেমন হচ্ছে এর আগে হচ্ছে আমরা এই ফিলোসফি অধ্যায়, আমরা কালকে যখন সিলেবাস পড়েছিলাম, আমরা হচ্ছে অধ্যায়টা সহজ করার জন্য আমরা 4টা ক্যাটাগরি করেছিলাম না? তার মানে ধরেন আপনি একটা কোনো কাজ, আপনার অ্যাকশন, আপনার ডিসিশন সিদ্ধান্ত, আপনার অ্যাকশন ডিসিশন আপনার সিদ্ধান্ত, যখন আপনি একটা সিদ্ধান্ত নেবেন, ওই কাজটা নৈতিক না অনৈতিক ওটা আপনি কিভাবে বুঝবেন? আপনি ওই জিনিসটাকে আপনি ইউনিভার্সাল করবেন, ইউনিভার্সাল সবার জন্য। ধরেন হচ্ছে আপনি রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছেন, আপনার ক্ষুধা লাগছে, এখন আপনি দেখলেন যে রাস্তার মধ্যে দোকানের মধ্যে কলা ঝুলে আছে, তো এক্ষেত্রে আপনি একটা ডিসিশন নেবেন, আপনি একটা সিদ্ধান্ত নেবেন যে কি আমি কলা আমি তার থেকে খেয়ে ফেলবো, কিন্তু আমি টাকা দিব না। তো এখন এই যে আপনি একটা অ্যাকশন করতেছেন, একটা আপনি সিদ্ধান্ত নিচ্ছেন, এই সিদ্ধান্তটা নেওয়ার আগে আপনি একটু থামবেন, পজ দিবেন, পজ দিয়ে বলবেন যে আমি যদি টাকা ছাড়া যদি ওই দোকান থেকে কলা চুরি করে খেয়ে ফেলি, তাহলে এই কাজটাকে আপনি ইউনিভার্সালাইজ করবেন। এই কাজটা যদি সবাই করে তাহলে কি হবে? মানে আমি কলা চুরি করে খেয়ে ফেললাম, আরেকজন যাবে সেও কলা খেয়ে ফেলবে, আরেকজন যাবে সেও কলা খেয়ে ফেলবে, তাহলে ওই দোকানদার যিনি তিনি তার কলা বিক্রি করবেন না, তাহলে এভাবে তো কেউই কলা বিক্রি করবে না, তার মানে ওই কাজটা অনৈতিক। তার মানে এইভাবে আপনি যখন কোনো একটা অ্যাকশন সিদ্ধান্ত নেওয়ার আগে একটা পজ দিবেন, পজ দিয়ে ওই কাজটাকে ইউনিভার্সালাইজ করবেন, যে আমি যে এই কাজটা করব, এই কাজটা আমার মতো সবাই করতে পারবে কিনা। যদি সবাই করতে পারে তাহলে হচ্ছে এই কাজটা নৈতিক, যদি সবাই করতে না পারে তাহলে এই কাজটা অনৈতিক। এটাই হচ্ছে আমার একদম সহজ করে এটা কি বলে, শর্তহীন আদেশ বা ক্যাটাগরিক্যাল ইম্পারেটিভ। তাহলে তো বুঝতে পারছেন ক্যাটাগরিক্যাল ইম্পারেটিভটা কি? ক্যাটাগরিক্যাল ইম্পারেটিভটা মানে হচ্ছে আমি এটাকে ইউনিভার্সাল করব। তাহলে যদি বলা হয় যে এই যে ইউনিভার্সালাইজেশন একটা প্রিন্সিপালস কান্টের, এটা পরবর্তীতে আরো ব্যাখ্যা বিশ্লেষণ করা হয়, এটার এই ক্যাটাগরিক্যাল ইম্পারেটিভের নামটার জায়গায় এটা আসে যে ইউনিভার্সালাইজেশন একটা পলিসি কি যেন নামটা আসে, অর্থাৎ ইউনিভার্সাল। তাহলে ক্যাটাগরিক্যাল ইম্পারেটিভ মানে কি, কোনো একটা কাজ আপনি ইউনিভার্সাল করবেন যে এটা আসলে সবাই করতে পারবে কিনা। তাহলে এই তিনটা জায়গা থেকে আমার প্রশ্ন আসে, এবারও থাকার সম্ভাবনা খুবই বেশি। তাহলে আমরা একটু আবার দেখি, কান্টের মূলনীতি হচ্ছে তিনটা, এটা জানবো কয়টা মূলনীতি তার, তিনটা।
নীতিবিদ্যার মূল কথা একটা হচ্ছে সততার জন্য সদিচ্ছা। সদিচ্ছাটা কি, আমার ইন্টেনশনটা আমি সবসময় ভালো রাখবো, ভালো রাখলে কি হবে, আমার সিদ্ধান্তটা সৎ হবে, মানে আমি কোনো রিটার্ন আশা করব না, আমার সবসময় ইন্টেনশন সৎ থাকবে। আমি কাউকে হেল্প করতেছি, আমি এটা আমার রিটার্ন আশা করে না, যে একজন বৃদ্ধ সে রাস্তায় দাঁড়িয়ে আছে, রাস্তা পার হইতে পারতেছে না, এখন আমি তাকে যদি হেল্প করি তাহলে হচ্ছে আমার আমার তো রিটার্ন কিছু পাইতেছি না, আমার বন্ধু বিপদে পড়ছে, আমি যদি তাকে হেল্প করি আমি রিটার্ন পাইতেছি না, এই ধরনের চিন্তা নিয়ে যদি করি তাহলে তো হচ্ছে আমার সিদ্ধান্তটা নৈতিক হচ্ছে না। তো এই ক্ষেত্রে আমি রিটার্ন আশা না করে যেটা করি এটা হচ্ছে সততার জন্য সদিচ্ছা। দ্বিতীয়টা হচ্ছে কর্তব্যের খাতিরে কর্তব্য, যেই কাজটা হচ্ছে আপনার রেসপন্সিবিলিটি, মানে সোসাইটি আপনাকে বলে দিচ্ছে এই কাজটা আপনার নৈতিক দায়িত্ব, রেসপন্সিবিলিটি, ওই কাজটাই করাই হচ্ছে কর্তব্যের খাতিরে কর্তব্য আর ডিউটিস ফর ডিউটিস শেখ। যেমন হচ্ছে পিতা তার ছোট সন্তানকে লালন পালন করা, আবার সন্তান যখন বড় হবে বয়স্ক পিতাকে লালন পালন করা, এটা হচ্ছে আপনার নৈতিকতা। কেন? এটা আপনার ডিউটি, এটা আপনার সোশ্যাল ডিউটি। তারপর হচ্ছে একজন অন্ধ তাকে রাস্তা পার করিয়ে দেওয়া, এটা কেন করবেন? আপনি নৈতিকভাবে দায়িত্ব, এটা হচ্ছে আপনার ডিউটি। তারপর হচ্ছে ক্যাটাগরিক্যাল ইম্পারেটিভ, মানে আপনি কোনো ডিসিশন নেওয়ার আগে আপনি পজ দিবেন, পজ দিয়ে ওই কাজটা সবার জন্য ওপেন করবেন, যেটা ইউনিভার্সাল কিনা, এটা আমি করলে এটা সবাই করতে পারবে কিনা, তার মানে হচ্ছে এটা অনৈতিক। তাহলে ধরেন হচ্ছে দিনে কি বলবো, যে কোনো একটা সিদ্ধান্ত গ্রহণের ক্ষেত্রে ধরেন হচ্ছে আপনি এই ক্যাটাগরিক্যাল ইম্পারেটিভটা একটা প্রয়োগ আপনি দেখি, আপনারা কমেন্টে হচ্ছে পরবর্তীতে ক্লাস শেষে যখন রেকর্ড ভিডিও আপলোড দেওয়া হবে তখন হচ্ছে এটার একটা উদাহরণ হচ্ছে আপনারা নিজেরা বানিয়ে দিবেন যে ক্যাটাগরিক্যাল ইম্পারেটিভ জিনিসটা আসলে কি। একটু প্রশ্নটা দেখি, এই যে সততার জন্য সদিচ্ছা, এটা কে বলেছেন? সততার জন্য সদিচ্ছা বা হচ্ছে গুডউইল, কে বলেছেন? ইমানুয়েল কান্ট। দেখেন কত নম্বর বিসিএস আসছে, 44-এ। কর্তব্যের জন্য কর্তব্য, ডিউটিস ফর ডিউটি শেখ, এই ধারণাটার প্রবক্তক কে? সেটা হচ্ছে কে? ইমানুয়েল কান্ট। এই যে কর্তব্যের নৈতিকতা, কর্তব্যের নৈতিকতা বা হচ্ছে এই যে কর্তব্যের জন্য কর্তব্য বা ডিউটিস ফর ডিউটি শেখ, এটারই বাংলাটা একটু ঘুরে আসছে। কর্তব্যের নৈতিকতা ধারণাটা প্রবর্তন করেন কে? ইমানুয়েল কান্ট। এবার হচ্ছে কান্টের এই তিনটা ধারণার পাশাপাশি তার বইগুলো থেকেও আসে, তাহলে বইগুলো থেকে একটু পড়বেন। একটা হচ্ছে এই যে ক্রিটিক অফ পিওর রিজন, এই যে ক্রিটিক অফ পিওর রিজনে এখন যেহেতু ডিপ থেকে প্রশ্ন আসার সম্ভাবনা আছে, এইটাতে তিনি যেটা দেখিয়েছেন যে অদ্বিতীয় বাস্তবতা। অদ্বিতীয় বাস্তবতা কি? ট্রান্সেন্ডেন্টাল আইডিয়ালিজমের ধারণা তুলে ধরেন। জাস্ট এই জিনিসটা আপনার বিস্তারিত জানার প্রয়োজন নাই, এটা অনেক বড় একটা বিষয়। আপনারা জাস্ট মনে রাখবেন যে হচ্ছে অদ্বিতীয় বাস্তবতা, এই শব্দটা, অদ্বিতীয় বাস্তবতা বা হচ্ছে ট্রান্সেন্ডেন্টাল আইডিয়ালিজম ধারণাটা কার? এটা হচ্ছে ইমানুয়েল কান্টের। তাহলে ক্রিটিক অফ পিওর রিজন বইটা কার? ইমানুয়েল কান্টের। এই যে রিজন দিয়ে দেখেন যে ক্রিটিক অফ প্র্যাকটিক্যাল রিজন, একটা হচ্ছে পিওর রিজন আর একটা হচ্ছে ক্রিটিক অফ প্র্যাকটিক্যাল রিজন, এই দুইটা বই কার? ইমানুয়েল কান্টের। এই যে ইমানুয়েল কান্টের যে আমরা ক্যাটাগরিক্যাল ইম্পারেটিভটা পড়লাম না, এই যে প্র্যাকটিক্যালি আমরা পড়ছি যে একটা কাজ আপনি পজ দিয়ে এটা সবার জন্য ওপেন করবেন, সবাই করতে পারবে কিনা, মানে প্র্যাকটিক্যাল লাইফে হচ্ছে আপনি অ্যানালাইসিস করতেছেন যে আমি যদি একটা মোবাইল চুরি করি তো এই কাজটা আমি সবাই করতে পারবে কিনা, সবাই মোবাইল চুরি করতে পারবে না, তাহলে কি এই কাজটা অনৈতিক। তার মানে এটা প্র্যাকটিক্যালি আপনি যেটা করতেছেন এটা হচ্ছে ক্যাটাগরিক্যাল ইম্পারেটিভ, বা এটাকে আরেকটা আমরা নাম দিয়েছি কি? ইউনিভার্সালাইজেশন। ইউনিভার্সালাইজেশন। তাহলে এটা তার কোন বইয়ে আছে? এই যে ক্রিটিক অফ প্র্যাকটিক্যাল রিজন। তাহলে যদি বইয়ের নাম আসে ক্রিটিক অফ প্র্যাকটিক্যাল রিজন কার? ইমানুয়েল কান্টের। ক্যাটাগরিক্যাল ইম্পারেটিভ কোন বই আলোচনা করছে? ক্রিটিক অফ প্র্যাকটিক্যাল রিজনে ইউনিভার্সালাইজেশন এই ধারণা। তার এই যে ক্রিটিক অফ যে জাজমেন্ট যে বইটা আছে, এই বইটা হচ্ছে দর্শন শাস্ত্রের, ফিলোসফির একটা তৃতীয় সমালোচনা হিসেবে পরিচিত। তার মানে ইমানুয়েল কান্টের দর্শন শাস্ত্রের তৃতীয় সমালোচনা হিসেবে পরিচিত কোন বইটা? ক্রিটিক অফ জাজমেন্ট। দেখুন সবগুলাই ক্রিটিক দিয়ে শুরু হয়েছে, ক্রিটিক অফ পিওর রিজন, ক্রিটিক অফ প্র্যাকটিক্যাল রিজন, প্র্যাকটিক্যালে ক্যাটাগরিক্যাল ইম্পারেটিভ, ক্রিটিক অফ জাজমেন্ট, এই জাজমেন্টটাকে বলা হয় দর্শন শাস্ত্রের তৃতীয় সমালোচনা। এই বইগুলো একটু একবার আপনারা দেখে নিলেই হবে, বইগুলো একটু এগুলো অবশ্যই মনে রাখবেন। তারপর হচ্ছে জেরেমি বেনথাম, আমরা হচ্ছে জেরেমি বেনথামের আইডিয়াটা পড়ে ফেলছি। ওই যে আমরা বলছিলাম যে এই যে ইউটিলিটারিয়ানিজম, উপযোগবাদ নিয়ে বই লিখছে হচ্ছে কে? জন স্টুয়ার্ট মিল। এটাকে পরবর্তীতে আধুনিকভাবে এটাকে ব্যাখ্যা বিশ্লেষণ প্রসারিত করেছে কে? জেরেমি বেনথাম। তাহলে জেরেমি বেনথাম হচ্ছে এই যে আধুনিক উপযোগবাদ বা মডার্ন ইউটিলিটারিয়ানিজমের জনক কে? জেরেমি বেনথাম। আর এটার বই লিখছে কে? বই লিখছে হচ্ছে জন স্টুয়ার্ট মিল। তিনি কোন দেশের দার্শনিক? তিনি হচ্ছে ব্রিটিশ দার্শনিক জেরেমি বেনথাম।
উপযোগবাদের মূল আইডিয়াটা কি ছিল? সর্বোচ্চ সংখ্যক মানুষের জন্য সর্বোচ্চ পরিমাণে সুখ। তাহলে এই যে দেখেন, কোন নৈতিক মানদণ্ডটি সর্বোচ্চ সুখের উপর গুরুত্ব দেয়, এটা 43তম BCS এ আসছে। তাহলে কি হবে? উপযোগবাদ। যে জেরেমি বেন্থাম কোন দেশের নাগরিক ছিল? যুক্তরাজ্য। জেরেমি বেন্থামের হচ্ছে যে বই, কয়েকটা বইয়ের নাম আছে, এটা একটু আপনারা দেখে নেবেন। তিনি একজন আইনজীবী ছিলেন। তারপর হচ্ছে এখানে কান্টের পাশাপাশি যার থেকে প্রশ্ন বেশি আসে সেটা হচ্ছে এই যে বার্ট্রান্ড রাসেল। তাহলে বার্ট্রান্ড যে রাসেল, তিনি 20 শতকের আসলে তখন সর্বশ্রেষ্ঠ দার্শনিক ছিলেন। তো এই রাসেল হচ্ছে, তিনি ব্রিটিশ দার্শনিকও ছিলেন, পাশাপাশি তিনি কিন্তু একজন সাহিত্যিকও ছিলেন। তো যে কারণে ওই যে সাধারণ জ্ঞানের প্রশ্ন আসে, দেখেন না, ওই যে দার্শনিক হয়ে সাহিত্যে নোবেল পায় কে? বার্ট্রান্ড রাসেল। কত সালে? 1950 সালে। তো তার একটা বিখ্যাত বই আছে, এটাও পরীক্ষায় আসে। তার হচ্ছে যে কনকুয়েস্ট অফ হ্যাপিনেস, মানে সুখকে জয় করা, কনকুয়েস্ট অফ হ্যাপিনেস। এটা বার্ট্রান্ড রাসেলের বই। এই বইটা বাংলায় অনুবাদ করে কে? মোতাহার হোসেন চৌধুরী। কি নামে? সেটা হচ্ছে সুখ নামে। তাহলে কনকুয়েস্ট অফ হ্যাপিনেস বইটা বার্ট্রান্ড রাসেলের, বাংলায় অনুবাদ করে মোতাহার হোসেন চৌধুরী, সুখ নামে। তারপরে বার্ট্রান্ড রাসেলের একটা নিবন্ধ আছে, একটা প্রবন্ধ আছে, যেটার নাম হচ্ছে অন ডিনোটিং। তো অন ডিনোটিং আসলে এটা দর্শনশাস্ত্রে একটা মডেল হিসেবে সব জায়গায় ব্যবহার করা হয়। তার একটা বিখ্যাত উক্তি, সেটা হচ্ছে এই যে রিলিজিয়ন, রিলিজিয়ন মানে ধর্ম, তারপরে হচ্ছে সায়েন্স। তাহলে রিলিজিয়ন কি? আমার বিশ্বাস। আর সায়েন্স মানে কি? সায়েন্স হচ্ছে আমার একদম অ্যাবসোলুট ট্রুথ, যেটা, যেটার অ্যাবসোলুট ট্রুথ। তাহলে এই রিলিজিয়ন এবং সায়েন্স একটা বিশ্বাস যেটার কোনো অ্যাবসোলুটিজম নাই, যেমন হচ্ছে স্রষ্টা, গড, আমরা বলছি যে ফিলোসফি, গডের অস্তিত্ব মেনে নিয়ে নৈতিকতাটাকে সাজায়। ওই যে তিনটা আমরা জিনিস দেখেছিলাম, একটা হচ্ছে ফ্রি উইল, একটা হচ্ছে গডের অস্তিত্ব, আর একটা হচ্ছে আত্মার যে সার্বজনীনতা। তাহলে এই যে রিলিজিয়ন, অনেক কিছু আমাদেরকে বিশ্বাস করতে হয়, আমরা অনেক কিছু কনক্রিট, আমরা অনেক কিছু জানি না, যে জান্নাত কেমন, জাহান্নাম কেমন, গড কেমন, তাহলে আমার বিশ্বাসের উপর। আর সায়েন্স, সে হচ্ছে বিশ্বাস, কোনো কিছুই বিশ্বাস করে না, সে যেটা চাক্ষুষ প্রমাণ যেটা আছে সেটা হচ্ছে সায়েন্স। এখন এই রিলিজিয়ন এবং সায়েন্সের মাঝামাঝি যে জায়গাটা, এই দুইটাকে একত্রিত করার জন্য কাজ করেছে হচ্ছে কে? এই বার্ট্রান্ড রাসেল। তো যে কারণে হচ্ছে তার একটা বিখ্যাত উক্তি আছে, যে এই যে ফিলোসফি যেটা আছে, দর্শন যেটা আছে, এই দর্শন হচ্ছে এই রিলিজিয়ন এবং হচ্ছে সায়েন্সের মাঝখানেই হচ্ছে ফিলোসফি। সায়েন্স এবং রিলিজিয়ন যখন দ্বন্দ্ব বাজবে, তখন হচ্ছে আমাকে কার কাছে যেতে হবে? ফিলোসফির কাছে যেতে হবে। তার মানে হচ্ছে দর্শন হচ্ছে ধর্ম এবং বিজ্ঞানের মধ্যবর্তী একটা অনধিকৃত প্রবেশ। মানে অনধিকৃত প্রবেশ, ধর্ম এবং সায়েন্স যখন দুইটার মধ্যে কোনো সমস্যা তৈরি হবে, তখন সেখানে কে প্রবেশ করে? সেটা হচ্ছে দর্শন। এটা কে বলছে? বার্ট্রান্ড রাসেল। তার কিছু বিখ্যাত বই আছে, এগুলো দেখে নেবেন। এই যে পাওয়ার আর নিউ সোশ্যাল অ্যানালিসিস। তার হচ্ছে এই বইটা হচ্ছে খুবই গুরুত্বপূর্ণ, এই যে এটা পলিটিক্যাল আইডিয়ালস। তাহলে এই পলিটিক্যাল আইডিয়ালস বইটা কার? এটা হচ্ছে বার্ট্রান্ড রাসেলের। হোয়াই আই এম আই, এগুলো দেখে একবার দেখে নিলে হবে, তার সবগুলো বই গুরুত্বপূর্ণ। এর মধ্যে হচ্ছে পলিটিক্যাল আইডিয়ালস, তারপর হচ্ছে আপনার এই যে রোড টু ফ্রিডম, তারপর এই যে মেরিজ অ্যান্ড মুরালস, এই বইটা খুবই গুরুত্বপূর্ণ। এই মেরিজ অ্যান্ড মুরালস যেটা আছে, বিবাহ এবং হচ্ছে নৈতিকতা, যাতে মানুষের যে প্রবৃদ্ধি, মানুষের যে লাস্ট, সেটা নিয়ে তিনি আলোচনা করেছেন। তার কয়েকটা বিখ্যাত উক্তি আছে, এটা দেখে নিলেই হবে। যদি আমরা প্রশ্ন দেখি যে পলিটিক্যাল আইডিয়ালস গ্রন্থটা কার? 41তম BCS এ বার্ট্রান্ড রাসেলের। এই যে দর্শন হচ্ছে ধর্ম এবং বিজ্ঞানের মধ্যবর্তী অনধিকৃত প্রবেশ, কার? বার্ট্রান্ড রাসেলের। হিউম্যান সোসাইটি ইন ইথিক্স অ্যান্ড পলিটিক্স গ্রন্থটা কার? দেখুন সবগুলা রিসেন্ট BCS এ আসছে, 41তম, 46তম, 43তম, তার মানে বার্ট্রান্ড রাসেল থেকে আসার সম্ভাবনা অনেক বেশি। পাওয়ার আর নিউ সোশ্যাল অ্যানালাইসিস গ্রন্থটি কার? বার্ট্রান্ড রাসেলের। বার্ট্রান্ড রাসেলের সবগুলা বই জানবেন, ইমানুয়েল কান্টের সবগুলা বই জানবেন, তাদের সম্পর্কে বিস্তারিত আইডিয়া। হেগেলের খুব বেশি জানার কিছু নাই, তার হচ্ছে এই 4টা বইয়ের নাম জানবেন। আর সর্বশেষ একটা উক্তি আসছে, খুবই আনকমন। আচ্ছা, আমরা একটু 1 মিনিটের একটা বিরতি নিই, একটু পানি খেয়ে নেই। আমরা হচ্ছে আর ক্লাস বেশিক্ষণ না, আর হচ্ছে 10 মিনিটের মধ্যে শেষ হয়ে যাবে, 10 মিনিটও লাগবে না, মেবি 5 মিনিটের মধ্যে হয়তো শেষ হয়ে যাবে।
আচ্ছা, ওই যে আমরা বলেছিলাম না যে আগে 10 মার্ক ছিল, 10 মার্কের মধ্যে 8টা প্রশ্ন মোটামুটি আপনি যদি পুরো সিলেবাস নিয়ে আইডিয়া থাকে, জানা থাকে, আপনি পারতেন। আর 2টা প্রশ্ন তারা আনকমন দিত, কারণ হচ্ছে সব প্রশ্ন যদি কমন দেয়, সব প্রশ্ন যদি পারার মতো দেয়, তাহলে তাকে ডাউন সাইজিং কীভাবে করবে, ফেল করাবে কেমনে, যেহেতু 4 লাখ পরীক্ষাতে 10,000 কীভাবে টিকাবে। তো কিছু প্রশ্ন খুবই আনকমন থাকে, ওই আনকমনগুলো পড়ার জন্য আসলে এখানে সময় বেশি দিতে হবে না, আপনি অন্য যেই জায়গায় আপনার পসিবিলিটি বেশি, যে জায়গায় পড়লে হচ্ছে আপনার কমন আসবে, ওই জায়গাগুলোতে ফোকাস যেমন হচ্ছে ধরেন এই হেগেলের মানুষ হও এবং মরে বাঁচো। এই যে মানুষ হও মরে বাঁচো, এটা হচ্ছে আপনি খুবই একটা আনকমন বিষয়, এটা আপনি কোথায় পাবেন? তো এই উক্তিটা আসলে কার? এটা হেগেলের ছিল, এটা পরীক্ষা আসছে, একটা আনকমন টপিক পুরা। তো এটা মূলত হচ্ছে তার এই যে মানুষ হও মরে বাঁচো, এই উক্তিটা হেগেলের হচ্ছে আপনার এই যে ম্যানোলজি অফ স্পিরিট নামে যে বইটা আছে, তার মানে এটা থেকে যদি 46-এ আসছে, তাহলে এটা কোন বই থেকে আসছে, এই বইটার নাম জানবেন, ম্যানোলজি অফ স্পিরিট যে বইটা আছে, এই যে ফেনোমেনোলজি অফ স্পিরিট, এই বইটা কার? এই বইটা হচ্ছে আমার হেগেলের। তারপর হচ্ছে একদম রিসেন্ট ডেভেলপমেন্ট থেকে গতবার একটা পরীক্ষা আসছিল 46-এ, ফিলোসফি এতদিন হচ্ছে আমার কে কে ছিল, এই যে বার্টন রাসেল ছিল, হেগেল ছিল, জেরেমি বেনথাম ছিল, তারপর হচ্ছে আমার ইমানুয়েল কান্ট ছিল। এখন এবার যেটা করেছে 46-এ, তারা হচ্ছে এই যে আধুনিক মডার্ন যুগের যে ফিলসফার যারা আছে, এদিকেও কিন্তু তারা শিফট করার চেষ্টা করেছে। কিভাবে? ধরেন এই যে ধরেন পিটার সিঙ্গার যিনি আছেন, ইনি কিন্তু একদম মডার্ন, একদম আধুনিক পোস্ট মডার্নিস্ট একজন ফিলসফার। শুধু ফিলসফারই না, আমরা বলেছিলাম যে এমন ফিলসফার, যেই ফিলসফার হচ্ছে আসলে ইথিক্স, মোরালিটি, লজিক্স এইসব নিয়ে কাজ করে, যেটা আমাদের সিলেবাসের অংশ। তাহলে এই যে আধুনিক যে পিটার সিঙ্গার, তিনি একজন নৈতিক দার্শনিক, তিনি হচ্ছে অস্ট্রেলিয়ান একজন দার্শনিক। তো তিনি আসলে বিশেষভাবে বিশ্বে পরিচিত, তার হচ্ছে এনিম্যাল রাইটস নিয়ে, এই যে পশু পাখি যারা আছে, এনিম্যাল রাইটস নিয়ে উনি অনেকগুলো কাজ করেছেন, এবং তিনি তার 2টা ধারণার জন্য বিখ্যাত। একটা হচ্ছে উনি এনিম্যাল রাইটস নিয়ে কাজ করেছেন, আরেকটা হচ্ছে এই যে নেতৃত্বপূর্ণ নৈতিকতা বা ইফেক্টিভ অল্ট্রুইজম, এই 2টার জন্য তিনি বর্তমান বিশ্বে পরিচিত। তাই একটা জায়গা থেকে প্রশ্ন আসছে এনিম্যাল রাইটস থেকে, আরেকটা জায়গায় বাকি আছে, সেটা হচ্ছে আমার ইফেক্টিভ অল্ট্রুইজম। যদি ডিপ থেকে প্রশ্ন আসে, ওনাকে যদি আবার প্রাসঙ্গিক করে, তাহলে এখন আমরা ইফেক্টিভ অল্ট্রুইজম নিয়ে আসার সম্ভাবনা বেশি। তো এনিম্যাল রাইটস নিয়ে এই যে পশু পাখি যারা আছে, তাদের প্রতি আপনার নৈতিক আচরণটা কি হবে, এই আচরণটা নিয়ে তিনি হচ্ছে একটা বই লিখেন, সেটার নাম হচ্ছে এনিম্যাল লিবারেশন, যেটা 1975 সালে লিখেছিলেন। তো এই যে এনিম্যাল লিবারেশন, যেটা এখানে পশু পাখির উপর তিনি আসলে মানুষের যে সদয় ব্যবহার, সহানুভূতির যে প্রয়োজনীয়তা, সেগুলো নিয়ে আলোচনা করেছেন। তার এই বইটার উপর ভিত্তি করে পুরো অস্ট্রেলিয়া একটা মুভমেন্ট শুরু হয়, সেই মুভমেন্টটা হচ্ছে এনিম্যাল রাইটস মুভমেন্ট, মানে এই যে প্রাণীদের অধিকার রক্ষার জন্য একটা আন্দোলন, সেটা হচ্ছে এনিম্যাল। তাহলে যদি বলা হয় এনিম্যাল রাইটস মুভমেন্ট হচ্ছে কার ইয়া থেকে আসছে, এই যে পিটার সিঙ্গার, উনি কোন দেশের? অস্ট্রেলিয়ার। তিনি কি নিয়ে কাজ করেছেন? এনিম্যাল রাইটস নিয়ে। তার একটা বই আছে এনিম্যাল লিবারেশন, এটা পরীক্ষা আসছিল 46-এ, এনিম্যাল লিবারেশন বইটি কার? পিটার সিঙ্গার। সিঙ্গারের আরেকটা গুরুত্বপূর্ণ, একটা হচ্ছে এনিম্যাল রাইটস নিয়ে তিনি কাজ করেছেন, আরেকটা হচ্ছে তিনি কিছু মানুষ, ধরেন দি লাইফ মানে জীবন, ইউ ক্যান সেভ, মানে আমরা নৈতিকভাবে তাকালেই হচ্ছে আপনি কিছু মানুষের লাইফ হচ্ছে আপনি রক্ষা করতে পারেন। তাহলে দি লাইফ ইউ ক্যান সেভ, তার মানে বুঝতে পারছেন কি নিয়ে কাজ করছে। পৃথিবীর অসংখ্য মানুষ আছে যারা হচ্ছে দারিদ্রতার কারণে যারা মারা যাচ্ছে, অসংখ্য মানুষ আছে আসলে। তাহলে এই মানুষগুলাকে হচ্ছে আপনি নৈতিকভাবে, যাদের হচ্ছে ওই যে সম্পদের প্রাচুর্য আছে, তারা যদি নৈতিকভাবে এগিয়ে আসে, তাইলে কিন্তু দি লাইফ ইউ ক্যান সেভ। তো এটা নিয়ে তিনি কাজ করেছেন। এই যে বিশ্বজুড়ে যে গ্লোবাল নর্থ ভার্সেস গ্লোবাল সাউথ, গ্লোবাল নর্থের উত্তরের যে রাষ্ট্রগুলো, অর্থাৎ ইউরোপ, আমেরিকা যে রাষ্ট্রগুলো আছে, তাদেরকে বলা হয় গ্লোবাল নর্থ। এই রাষ্ট্রগুলো অনেক প্রাচুর্য, অনেক উন্নত। আর গ্লোবাল সাউথ যেগুলো আছে, যেমন হচ্ছে এশিয়া, তারপর হচ্ছে আফ্রিকা, ল্যাটিন আমেরিকা, এগুলো হচ্ছে দারিদ্র্যপীড়িত রাষ্ট্র। তো এই জায়গায় দি লাইফ ইউ ক্যান সেভ, এই বইটাতে তিনি দেখা যাচ্ছেন যে দারিদ্রতার কারণে যারা মারা যাচ্ছে, আমরা নৈতিকভাবে যদি আগাই, তাহলে এই মানুষগুলোর লাইফ আমরা সেভ করতে পারি। তাহলে দি লাইফ ইউ ক্যান সেভ এই বইটা কার? এটা হচ্ছে পিটার সিঙ্গারের। পিটার সিঙ্গার কোন দেশের? অস্ট্রেলিয়ার। এনিম্যাল রাইটস কে কাজ করেছেন কে? পিটার সিঙ্গার। আরেকটা হচ্ছে তার আরেকটা বিখ্যাত ধারণা কি? ইফেক্টিভ অল্ট্রুইজম। তাহলে ইফেক্টিভ অল্ট্রুইজম মানে কি? এটার বাংলাটা হচ্ছে নেতৃত্বপূর্ণ নৈতিকতা। পিটার সিঙ্গারের ইফেক্টিভ অল্ট্রুইজম যেটা, সেটা হচ্ছে কার্যকর দান বা সাহায্য। তো এই যে অল্ট্রুইজম আমরা পড়ছি না, এই যে অল্ট্রুইজম মানে হিউম্যানিজম বা হচ্ছে মানবিকতা, যে সাহায্য করা, অল্ট্রুইস্ট। তো ইফেক্টিভ অল্ট্রুইজম হচ্ছে যে আমাদের আসলে দান, আমরা যে দান করি কাউকে, আমরা যে কাউকে সাহায্য করি, কাউকে যে সহায়তা করি, এটা নৈতিকভাবে এমনভাবে হওয়া উচিত এই দানটা,
যেটা আসলে সবচেয়ে বেশি উপকারে আসে। মানে আমার দান আমি জাস্ট নামে মাত্র দান করলাম এটা না, এমনভাবে দান করা যেটা আসলে সর্বোচ্চ উপকারে আসে। তো এটার হচ্ছে তিনি উদাহরণ তিনি চান এই যে বিশ্বব্যাপী ধরেন যে দারিদ্রতা আছে, জলবায়ু পরিবর্তন যে আছে, বিশ্বব্যাপী যে স্বাস্থ্যসেবা যে মহামারী আছে, এই জায়গাগুলোতে এটা নিয়ে কাজ করেছেন ইফেক্টিভ অল্ট্রুইজম। মানে আমার সাহায্যগুলো এমনভাবে হওয়া উচিত যেন সেটা ইফেক্টিভ হয়। তাহলে পিটার সিঙ্গার তিনটা জিনিস নিয়ে কাজ করেছেন, কি কি নিয়ে? একটা হচ্ছে এনিম্যাল রাইটস নিয়ে, একটা এনিম্যাল রিভারেশন বই লিখে ফেলেছেন তিনি। আর একটা হচ্ছে দি লাইফ ইউ ক্যান সেভ নিয়ে কাজ করেছেন, যে হচ্ছে আমরা প্রাচুর্যপূর্ণ যে মানুষগুলো আছে, রাষ্ট্রগুলো আছে, তারা জাস্ট দারিদ্রদেরকে হেল্প করলেই তাদের লাইফটা বাঁচাতে পারে। আরেকটা হচ্ছে ইফেক্টিভ অল্ট্রুইজম, মানে কার্যকর দান। তাহলে যদি পরীক্ষা আসে যে কার্যকর দান বা কার্যকর সাহায্য ধারণাটি কার? পিটার সিঙ্গারের। তো এটাতে কি বলেছেন যে আমাদের সাহায্যটা এমন হওয়া উচিত যে সাহায্যের কারণে তার সেটা বড় উপকারে আসে আর কি, মানে তার দারিদ্রতার সমাধান হয়। তারপর হচ্ছে বিশ্বব্যাপী জলবায়ু পরিবর্তন, এই জিনিসগুলো যেগুলো আছে সেগুলো সমাধান। তো এই ছিল আজকের মোটামুটি প্রথম ক্লাস। তো ক্লাসটা অনেক বোরিং ছিল, কারণ টপিকটাই ফিলোসফি জিনিসটাই বোরিং, আবার ভালো করে পড়াইতে পারলে, উদাহরণ দিয়ে পড়াইতে পারলে ওইটা ইয়া হয়, ইন্টারেস্টিং মনে হয়। আমি জানি না কতটুকু পড়াইতে পারছি আপনাদের প্রথম ক্লাস হিসেবে। তো এটার যেহেতু 5 মার্ক বাড়ছে, এটার জিনিসটার 3টা জিনিস বাকি আছে আমি আপনাদেরকে পড়াইতে পারি নাই, সেটা অল্প জিনিস। সেটা হচ্ছে একটা হচ্ছে ওই যে লজিক যে পার্টটা আছে, লজিকের 2টা জিনিস আছে, অ্যাবডাকশন ডিডাকশন। ওই জিনিসটা আমি পরের ক্লাসে 5 মিনিট পড়াই দিলে ওইটা থেকেও একটা প্রশ্ন আসছিল, ওই জিনিসটা বাকি আছে। আরেকটা হচ্ছে বাংলাদেশের কিছু দার্শনিক আছে, যেমন হচ্ছে ওই যে জিসি দেব, তারপর হচ্ছে নবনৈতিকতার প্রবর্তক হচ্ছে ওই যে আপনার যারা আছে আরজালি মজুমদার। এই 3-4টা বাকি আছে, এটা হচ্ছে আমি স্লাইডে দিয়ে দিব, অথবা পরের ক্লাসের যে স্লাইড থাকবে, বা আমরা তো 3টা ক্লাস করব, 4টা স্লাইড থাকবে, 4 নাম্বার যে স্লাইড আছে অতিরিক্ত অংশটা আমরা সেটার মধ্যে দিয়ে দিব। তো এই ছিল মোটামুটি ক্লাস। আপনাদের হচ্ছে এই স্লাইডটা দিয়ে দেওয়া হলে হচ্ছে এই স্লাইডটা খুবই ভালো করে পড়বেন, এবং যে কোনো প্রশ্ন থাকলে এটার ভিডিওটা যখন গ্রুপে আপলোড হবে, ওই গ্রুপের কমেন্টে হচ্ছে, ধরেন এই ভিডিওটা তো লাইভ হইলো, এটা হচ্ছে আপলোড হবে, এটা রেকর্ড ভিডিও আপলোড হওয়ার পরে ওই আপলোডকৃত ভিডিও, আপনার যদি কোনো প্রশ্ন থাকে ওই আপলোডকৃত ভিডিওর কমেন্টে হচ্ছে প্রশ্নটা করে রাখবেন, তাহলে হচ্ছে আমি পরবর্তী ক্লাসে অথবা ওই রিপ্লাই ওটার আনসার দেওয়ার চেষ্টা করব। আর আরেকটা বিষয় হচ্ছে এই যে আপনারা হচ্ছে দেখা যাচ্ছে যে আমাকে অনেকেই এই যে মেসেজ পাঠাচ্ছেন, আপনারা যারা এডমিট হয়েছেন ওই যে বিভিন্ন টেলিগ্রাম গ্রুপে, হোয়াটসঅ্যাপ গ্রুপে, মানে কোর্সটা পাইরেট করে, ধরেন একজন ভর্তি হয়ে সে ভিডিও আকারে কোর্সটা বিক্রি করতেছে, ইয়া করতেছে। তো এরকম অনৈতিকভাবে হচ্ছে যারা কোর্সটাকে সার্কুলেট করতেছে, এরকম যখন কোনো কিছু আসবে, এটা হচ্ছে আপনারা একটু নজরে রাখবেন এবং অন্যদেরকে নিরুৎসাহিত করবেন। আজকে যেহেতু আমরা মোরালিটি ক্লাসটা এই জন্যই প্রথম দিয়ে শুরু করেছি, তো এই জিনিসটাই যে মোরালিটি, নৈতিকতা, একটা কোর্স পাইরেট করে, আমি একটা উদাহরণ দেই যে মানে আমি যদি কোর্সটা পাইরেট করে যদি আমি অন্য জায়গায় হচ্ছে আমি এটা বিক্রি করি, তাহলে এই কাজটা যদি সবাই করে, এটাকে আপনি পজ দিয়ে ইউনিভার্সালাইজ করবেন, তাহলে সবাই যদি পাইরেট করে কোর্সটা, তাহলে আমার মতো মানুষ এখানে কেন পড়াতে আসবে? তার মানে এটা ইউনিভার্সালাইজ আপনি যখন করবেন, তার মানে এটা অনৈতিক। এটা কিসে আমরা পড়ছি? এটা ক্যাটাগরিক্যাল ইম্পারেটিভে পড়ছি। ক্যাটাগরিক্যাল ইম্পারেটিভ ইমানুয়েল কান্টের কোন বইয়ে আছে? পিওর অফ প্র্যাকটিক্যাল রিজন বইয়ে। এটা কেন প্র্যাকটিক্যাল? কারণ এটা হচ্ছে আমি পজ দিয়ে আমি এটা সিদ্ধান্ত নিচ্ছি যে এই কাজটা সবাই করতে পারবে কিনা, আমি প্র্যাকটিক্যাল লাইফ বিবেচনা করছি, এটাকে ইউনিভার্সালাইজ করছি। তো এই জায়গায় হচ্ছে আপনার পাইরেট কোর্স হচ্ছে যারা ভর্তি হয়, ইয়া হয়, তাদের ব্যাপারে একটু সচেতন থাকবেন। বিভিন্ন গ্রুপগুলোতে দেখা যায় যে যারা কিনতে চান, কোর্স ভর্তিতে চান, এরকম থার্ড পার্টি থেকে, ওইগুলো একটু আপনারা সচেতন থাকবেন, আমাদেরকে জানাবেন। আর যারা হচ্ছে পাইরেটলি ভিডিওগুলো দেখবেন, যে গ্রুপে আপলোড দেওয়ার পরে আপনি ওই পাইরেট গ্রুপে হচ্ছে আপনারা দিবেন, কেউ ভর্তি হয়েছে ওইরকম যারা পাইরেট বিক্রি করে, তারা স্টুডেন্ট না, পরীক্ষা দিবে না, বিভিন্ন টেলিগ্রাম গ্রুপে, হোয়াটসঅ্যাপ গ্রুপে। তো আপনারা যারা ভিডিও দেখবেন তারা হচ্ছে নৈতিক কাজগুলো ঠিক হবে না, ওইভাবে যারা করবেন। নৈতিকতা ক্লাসে আমরা এতটুকুই শিক্ষা নিই, কাজটাকে ইউনিভার্সালাইজ করি, ক্যাটাগরিক্যাল ইম্পারেটিভটা মেনে চলি। ধন্যবাদ। আপনাদের কোনো প্রশ্ন থাকলে খুব দ্রুত করে ফেলেন। যারা ইয়াতে দেখছেন কি যেন জুমে, একটু দ্রুত প্রশ্ন করে ফেলেন, আর যারা ফেসবুকে দেখেছেন কমেন্ট একটু জানিয়ে দেন, আমরা ক্লাসটা এখনই শেষ করে দিব। কোনো প্রশ্ন আছে? তাহলে যেহেতু প্রশ্ন নাই, ভালো থাকবেন, সুস্থ থাকবেন। থ্যাংক ইউ। পরবর্তী ক্লাসে আপনাদের সাথে আবার দেখা হচ্ছে ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম।